শুরু করি, ঠিক আছে। আজকে আমরা একটা বড় টপিক পড়ব। তবে বড় টপিক পড়লেও এটা আমাদের একদমই হচ্ছে বেসিক একটা টপিক। সেই টপিকটা হচ্ছে নাউন এবং হচ্ছে প্রোনাউন। আপনারা আজকের রুটিন যদি দেখেন, আপনাদের যে রুটিন সেই রুটিন যদি দেখেন, তাহলে দেখবেন যে সেখানে ক্লাসের নামটা দেওয়া হচ্ছে নাউন, প্রোনাউন এবং হচ্ছে ডিটারমাইনার। তবে আজকে আমরা ডিটারমাইনার পড়ব না, কারণ নাউন প্রোনাউন এটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা ভাগ। আবার নাউন প্রোনাউনের পরে আসে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলা। ডিটারমাইনার মূলত হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, কারণ ডিটারমাইনার গুলো এক ধরনের অ্যাডজেক্টিভ এবং মডিফায়ারও হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। অবশ্য মডিফায়ার অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। এটা আপনারা অলরেডি মোটামুটি জেনে গিয়েছেন। তো আজকে আমরা নাউন এবং প্রোনাউন পড়ব। এখন বাজছে 9টা 12। আজকের ক্লাসটা শেষ করতে মোটামুটি 2 ঘন্টা থেকে পৌনে 2 ঘন্টা লাগতে পারে। সুতরাং সবাই একটু ধৈর্য ধরবেন এবং হচ্ছে যদি কারো মনে হয় যে ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারছেন না, সেক্ষেত্রে একটু হাঁটাহাঁটি করবেন, একটু পানি টানি খাবেন। আমি মোটামুটি ক্লাস মোটামুটি অ্যালাইভ রাখার চেষ্টা করব, ঠিক আছে। একদম সহজ করি, আমি সবসময় সহজ করে পড়ানোর চেষ্টা করি, আজকেও সহজ করে পড়ানোর চেষ্টা করব। তো আজকের নাউন এবং প্রোনাউন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়ার নেওয়াজ আছি আপনাদের সাথে। ওকে, আচ্ছা, একটু বলেন যে প্রথম কথা, সাউন্ড ক্লিয়ার এবং স্লাইড সবাই দেখতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার এবং স্লাইড সবাই দেখতে পাচ্ছেন, এটা একটু বলেন। সাউন্ড ক্লিয়ার এবং স্লাইড সবাই দেখতে পাচ্ছেন, ওকে, ঠিক আছে। তাহলে এই বিষয়ে কেউ আর কোনো কথা বলবেন না। কারো যদি সাউন্ডের সমস্যা হয়, সাউন্ড কম মনে হয়, হ্যাঁ একজন দুজনের সাউন্ড কম মনে হচ্ছে, যদি সাউন্ড কম মনে হয় একটু লিভ নেবেন, লিভ নিয়ে জয়েন করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমার এখানে ঠিক আছে, সবার এখানেই ঠিক আছে, তার মানে ঠিকঠাকই আছে। ওকে, দেখেন, কোনো একটা টপিক, চাকরি পরীক্ষার কোনো একটা টপিক পড়ার আগে প্রথম যেই কাজটা করতে হয়, ফরজ যেই কাজটা করতে হয়, সেটা হলো প্রিভিয়াস প্রশ্ন সলভ করা, প্রিভিয়াস প্রশ্নগুলো দেখা যে কি কি প্রশ্ন আসলে আসছে। সিলেবাস তো অবশ্যই, তবে সিলেবাসের আগেও আমার কাছে মনে হয় প্রিভিয়াস প্রশ্নটা দেখা জরুরি। নাউন প্রোনাউন থেকে কি ধরনের প্রশ্ন আসে, কি টাইপ প্রশ্ন আসে, সেটা একটু আগে আমরা দেখব। তো তার আগে এই ক্লাসটার যে স্লাইডগুলো আছে, এগুলো আরাফিন স্যারের স্লাইড বানানো, আমি কিছুটা মডিফাই করেছি। আপনাদের নিশ্চয়ই প্রিভিয়াস রেকর্ড ক্লাসগুলো আছে, সেখানের সাথে আপনারা আজকের ক্লাসের মিল পাবেন, তবে কিছু জিনিস আমি আমার মতো করে মডিফাই করেছি। আর এই স্লাইডটা বানানোর আগে বা বানানোতে এইসব বইগুলোর হেল্প নেওয়া হয়েছে। আপনারাও কেউ চাইলে এইসব বইগুলো ফলো করতে পারেন। চলেন আমরা কিছু প্রিভিয়াস প্রশ্ন দেখি। এই প্রিভিয়াস প্রশ্নগুলো আপনাদের উত্তর করতে হবে না, হ্যাঁ, এগুলো উত্তর করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট দেখে যান। ক্লাস শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এই প্রশ্নগুলো, আপনারা যদি উত্তর করতে পারেন তাইলে মোটামুটি বুঝবো যে হ্যাঁ আপনারা কিছু জিনিস বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটা 46 সর্বশেষ যে জেনারেল বিসিএস, সেই জেনারেল বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাতে আসছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে মূলত এটা একটা প্রোনাউনের একটা প্রশ্ন ছিল। এটার সঠিক উত্তর হচ্ছে দ্য দেয়ার আর ট্রিজ অন বোথ সাইড অফ দ্য রোড। না, এটা আসলে বোথ সাইডস হবে, এইটা হবে না, এটা সঠিক উত্তরটা হবে অপশন বি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, এটা 44-এ আসছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, নাউনটা কোন ধরনের নাউন রিভার, এটা আসছে 44 বিসিএস এ। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান, অরফানটা কোন ধরনের জেন্ডার, 43rd বিসিএস এ আসছে। আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন, অর্থাৎ হার্ড শব্দটা কোন ধরনের নাউন, 43rd বিসিএস এ আসছে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ, লাফের নাউন ফর্মটা কি হবে, লাফ হচ্ছে একটা ভার্ব, আর লাফের নাউন ফর্মটা হচ্ছে লাফটার, এটা আসছে 43rd বিসিএস এ। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন প্লুরাল ফর্ম, অর্থাৎ কোনটা প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম একই রকম থাকে, এটা জানতে চেয়েছে। লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ, টু, এটার উত্তরটা হচ্ছে টু পেয়ার্স অফ জিন্স, 42nd বিসিএস আসছে, স্পেশাল বিসিএস ছিল। হুজ দ্যাট, এখানে দ্যাটটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা জানতে চেয়েছে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো,
নাউনের এই নোয়ের নাউন ফর্মটা হচ্ছে নলেজ, এটা 41st BCS এ আসছে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, কোন শব্দটা সিঙ্গুলারেও যেরকম এবং প্লুরালেও একই রকম থাকে। ফিশ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, কোনটা কমন জেন্ডার এটা জানতে চেয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ মাস্কিউলিন, কোনটা মাস্কিউলিন জেন্ডার এটা জানতে চেয়েছে। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, হিয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ, ওয়ার্নিংটা কিসের ফাংশন করছে। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম, এটা স্পেশাল বিসিএস এ আসছে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস, লাউসের প্লুরাল ফর্ম কি, 38 BCS এ আসছে। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, অবশ্য এটা এই চ্যাপ্টারের সাথে না, এটা অ্যাডজেক্টিভে চলে যাবে, যাই হোক এটা ভুলক্রমে এখানে চলে আসছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, কোনটা সিঙ্গুলার ফর্মে আসছে এইটা এখানে জানতে চেয়েছে। মাটন, মাটন এটা কোন ধরনের নাউন, ম্যাটেরিয়াল নাউন। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এন এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এক্সাম্পল, আইদার। ওকে, তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন। আমি শিওর যে এখানে যারা যারা প্রায় 430 জনের মতো ক্লাস করছেন আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করেছেন সবগুলো সাবজেক্টের। আসলে কি করেছেন? কারা কারা করেন না একটু বলেন তো, সৎ উত্তর দেন, সৎ। কারা কারা করেন নাই? তার মানে এখানে অনেকেই আছেন যে এখনো প্রিভিয়াস প্রশ্ন সলভ করে নাই। হায় হায় ভাই, আপনি কি করছেন? শোনেন, এটা এটা করে ফেলেন, বুঝছেন? এটা করে ফেলেন, একটু কষ্ট করে হইলেও এটা করে ফেলেন। এটা যে কি পরিমাণ হেল্প করবে এটা আপনি নিজে বুঝতে পারবেন না, ঠিক আছে? অন্তত 35 to 46 পর্যন্ত, এখন তো 46 না 48, এখানে মাঝখান দিয়ে 47 পরীক্ষা হইলে যোগ হবে। তাইলে এই 35 to 48 পর্যন্ত যতগুলা বিসিএস এর প্রশ্ন আছে সবগুলা সলভ করবেন। হ্যাঁ, কেন সলভ করবেন? সলভ করলে আপনি আপনার অবস্থাটা বুঝতে পারবেন এবং কোন জায়গা থেকে কি প্রশ্ন আসছে, কেন আসছে, কোনটা আপনি পড়বেন কোনটা পড়বেন না, এইটার একটা আইডিয়া আপনার হবে। একদম ফুল বুঝতে পারবেন না আপনি, কিন্তু একটা আইডিয়া হবে। এই যে আপনারা বলেন যে কোনটা পড়বো বুঝতেছি না বা কিভাবে পড়বো বুঝতেছি না, প্রিভিয়াস প্রশ্ন সলভ করলে এই কাজটা অর্ধেক আপনার ডান হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই কাজটা অবশ্যই করে ফেলবেন। কেমনে করবেন আমি জানি না, তবে কইরেন। ঠিক আছে, ওকে। এখন আসেন যে এই যে প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলেন, এখান থেকে কি মনে হচ্ছে আপনাদের যে নাউন প্রোনাউন থেকে কি ধরনের প্রশ্ন আসে? এক ধরনের প্রশ্ন আসে যে আইডেন্টিফাই করতে বলে যে এখানে কোনটা নাউন বা কোনটা প্রোনাউন, এই ধরনের কিছু প্রশ্ন আসে। নাম্বার জেন্ডার থেকে অনেক প্রশ্ন আসছে, দেখা যাচ্ছে যে কোনটা মাস্কুলিন জেন্ডার বা এটার মাস্কুলিন জেন্ডার কি বা এটার প্লুরাল নাম্বার কি বা এটার সিঙ্গুলার নাম্বার কি, এই ধরনের প্রশ্নগুলো আসে। তারপরে প্রশ্ন আসছে যে কোনো একটা শব্দ দিয়েছে, সেটার নাউন ফর্ম কোনটা সেটা জানতে চেয়েছে। তাহলে এই ধরনের কিছু প্রশ্ন আমরা দেখতে পেলাম যে আসছে। আবার কোনটা কোন ধরনের নাউন, এটা কি কমন নাউন নাকি কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ধরনের প্রশ্নগুলো আসে। তাহলে আমাদেরকে ওইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, তো শুরুতে আসেন আমরা নাম্বার নিয়ে একটু আলোচনা করি। নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে যে আমরা যে নাম্বার চিনি সেই নাম্বার মানে হচ্ছে যে সংখ্যা। তো নাম্বার ইংরেজি গ্রামারের ক্ষেত্রে যেটা হয় যে নাউন, এই নাউনটাকে যদি আমরা সংখ্যার দিক থেকে যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এই হিসাবে যদি আমরা ভাগ করি দুই ভাগে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোন নাউনটা সিঙ্গুলার এবং কোন নাউনটা হচ্ছে প্লুরাল। এখন কিছু কিছু নিয়ম আছে এই নাম্বার এবং হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে, খুব অল্প কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমি স্লাইডে এখানে উল্লেখ করেছি। আপনারা আমাদের প্রশ্ন ব্যাংকে নাম্বার এবং জেন্ডারের প্রশ্ন পাবেন, সেখান থেকে নাম্বার জেন্ডার প্রশ্নগুলো আপনারা সলভ করবেন এবং আপনাদের হাতের কাছে যে যেই বইটা ফলো করেন সে সেই বইটা থেকে এই নাম্বার এবং জেন্ডারের পার্টটুকু মুখস্থ করে ফেলবেন, কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে মুখস্থ। তবে মুখস্থর আগে আমি কিছু এখানে নিয়ম কানুন আছে সেইগুলো একটু আমি আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথমে দেখেন, কিছু শব্দ আছে, এই শব্দগুলো বলেছে এরা সবসময় প্লুরাল হয়, এদের সিঙ্গুলার প্লুরাল কিছু নাই, এরা সবসময় প্লুরাল হবে, এদের কখনো সিঙ্গুলার হয় না। ঠিক আছে, নামগুলো একটু খেয়াল করেন। ব্রেসেস, প্যান্টস, ট্রাউজার্স, জিন্স, ড্রয়ার্স, সিজার্স, পাজামাস, প্লায়ার্স, শর্টস, শিয়ার্স, শুজ, ইটিসি। এইগুলোর
যেরকম দেখতে পাচ্ছেন এগুলো সবসময় হচ্ছে প্লুরাল হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা, এগুলো মোটামুটি এমনিতেই মাথায় থাকবে। এরপরে আসেন, কিছু কিছু শব্দ আছে যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল এগুলো দেখতে একই রকম হয়, অর্থাৎ সিঙ্গুলারও যেরকম হয় প্লুরালও একই রকম হয়। যেমন দেখেন এই যে 100, ঠিক আছে, 1000, মিলিয়ন, হ্যাঁ, ডোজেন, তারপরে হচ্ছে স্কোর, শিপ, ডিয়ার, সোয়াইন, ক্যানন, সিরিজ, স্পেসিস, পাবলিক, এগুলোর সিঙ্গুলার এবং হচ্ছে প্লুরাল এগুলা কখনোই ভিন্ন ভিন্ন হয় না, এগুলো সবসময় সেম হয়। যেমন এই দুইটা শব্দ দিয়ে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসছে যে ডিয়ার এবং হচ্ছে শিপ। তবে এখানে ছোট্ট একটা কিন্তু টুইস্ট আছে। টুইস্টের আগে এখানে আমাকে একটু বলেন তো, যে এই যে একটু আগে একটা নিয়ম দেখলেন, সেই নিয়ম ধরে বলেন এখানে কোন দুইটা সেন্টেন্স ভুল। 1 2 3 4 এভাবে বলেন কোন দুইটা সেন্টেন্স ভুল। আই নিড 5,000 টাকা, আই নিড 5,000 টাকা। আওয়ার ফ্যামিলি কনজিউমস 6 ডজেন্স অফ এগস পার উইক, নাকি আওয়ার ফ্যামিলি কনজিউমস 6 ডজন অফ এগস পার উইক। কোন দুইটা ভুল, কোন দুইটা হচ্ছে ভুল? ওকে, গুড, আপনারা মোটামুটি বলতে পারছেন। এখানে 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার বাক্যটা হচ্ছে ভুল। কেন ভুল? কারণ আমি এখানে 5 দিয়েছি, 5 এর পরে 5,000 দিয়েছি, 5,000 হয় না, 1000, কারণ 1000টার সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম, সুতরাং 2 নাম্বারটা হচ্ছে সঠিক। ঠিক তেমনি ভাবে 3 নাম্বারেও 6 ডজেন্স হয় না, 6 ডোজেন হয়, ঠিক আছে, তার মানে 4 নাম্বারটা হচ্ছে সঠিক। ওকে, তবে এইখানে ছোট্ট এক, ওই যে বললাম এটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে মাঝে মধ্যে এই শব্দগুলোর সাথে এস যুক্ত হতে পারে। কখন যুক্ত হয়? যদি এই শব্দগুলোর আগে কিছু অনির্দিষ্ট জ্ঞাপক কোনো ডিটারমাইনার থাকে। অনির্দিষ্ট জ্ঞাপক ডিটারমাইনার মানে কি? মানে হচ্ছে যেখানে সংখ্যাটা আসলে বোঝা যায় না। যেমন আমি যদি বলি সেভারাল বা আমি যদি বলি সাম, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে সেভারাল মানে কত? আমি বললাম যে দেয়ার আর সেভারাল পিপল, দেয়ার আর সাম পিপল, তাহলে এখান দিয়ে আমি সেভারাল দিয়ে কিন্তু বুঝতে পারছি না সংখ্যাটা কত, এক্সাক্ট সংখ্যাটা কত আমি কিন্তু বুঝতে পারছি না। ঠিক একইভাবে সাম দিয়েও কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারছি না। এই ধরনের অনির্দিষ্ট বাচক কোনো ডিটারমাইনার থাকলে এই শব্দগুলোর সাথে এস বা ইএস যুক্ত করা যাবে বা যুক্ত করতে হবে। যেমন উই কনজিউম সাম ডোজেন অফ এগস, তাহলে এটা কি সঠিক নাকি ভুল বলেন তো? উই কনজিউম সাম ডোজেন অফ এগস, এটা কি সঠিক নাকি ভুল? গুড, এটা হচ্ছে ভুল। কেন? কারণ এখানে ডোজেন্স হওয়ার কথা ছিল, সাম ডোজেন্স হওয়ার কথা ছিল। ওকে, তারপরটা দেখেন, দ্য ম্যান ইনভাইটেড সেভারাল হান্ড্রেড অফ পিপল, নাকি সেভারাল হান্ড্রেডস অফ পিপল? অবশ্যই হবে সেভারাল হান্ড্রেডস অফ পিপল, তাহলে এইটা হচ্ছে ভুল। ওকে, আরেকটা ছোট্ট টুইস্ট আছে, সেটা হচ্ছে দেখবেন আমরা মাঝে মধ্যে বলি যে লাখ লাখ মানুষ আসছিল, হাজার হাজার মানুষ আসছিল, হ্যাঁ, অথবা আমি বললাম যে প্যালেস্টাইনে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল, অথবা আমি বললাম যে প্যালেস্টাইনে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই যে বললাম লাখ লাখ, হাজার হাজার, এই ধরনের এক্সপ্রেশন যখন আপনি দিবেন তখন সেই হান্ড্রেডের সাথে আপনাকে অ্যাজ বসাইতে হবে। যেমন এখানে বলছে কি, হান্ড্রেডস অফ পিপল ওয়ার কিল্ড, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। পেয়ার্স অফ স্টুডেন্টস আর কামিং, এখান দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে স্টুডেন্টরা জোড়ায় জোড়ায় আসছে। থাউজেন্ডস অফ ফার্মার্স ওয়ার গ্যাদারিং, হাজার হাজার কৃষকরা জড়ো হচ্ছে। এই ধরনের হাজার হাজার, জোড়ায় জোড়ায়, শত শত যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই শব্দগুলোর সাথে এস যুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে আসেন, এইখানে কিছু কমন কমন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার দেওয়া আছে, এইগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। এখানে এমনিতে বই খুললে আপনি অনেকগুলা সিঙ্গুলার প্লুরাল নাম্বার দেখবেন, তবে এইখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সাধারণত পরীক্ষাতে বেশি আসে। তাহলে যেহেতু বেশি আসে, সুতরাং এইগুলো যদি আপনি পড়েন তাহলে এখান থেকে কমন আসার সম্ভাবনা বাড়বে। তো দেখেন এখানে কি বলছে যে ওয়েসিস, এই ওয়েসিস এর প্লুরাল হচ্ছে ওয়েসেস, আইএসটা ইএস হয়ে গিয়েছে। মিডিয়াম, মিডিয়াম যদি সিঙ্গুলার শেষে আম থাকে তাহলে সেটা প্লুরালে এ তে পরিণত হয়, তাহলে মিডিয়াম থেকে মিডিয়া। থিসিস থেকে থেসিস, ফর্মুলা থেকে ফর্মুলাই অথবা ফর্মুলাস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসিস, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস,
হাইপোথিসিস থেকে হাইপোথেসিস। তাহলে এইগুলা আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন। এখানে দুইটা টেবিল আছে, এ হচ্ছে একটা টেবিল, এ হচ্ছে আরেকটা টেবিল, ঠিক আছে? ও না, এখানে টোটাল তিনটা টেবিল আছে, এই হচ্ছে আরেকটা টেবিল। তাহলে এইগুলা হচ্ছে আপনারা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এরপরে আসেন জেন্ডার। জেন্ডার মানে কি? জেন্ডার মানে হচ্ছে যে একজন মানুষ কি পুরুষ নাকি হচ্ছে মহিলা, নাকি তার কোনো এই যে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা মুভিও আছে যেটা নাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যাই হোক, জেন্ডার বাংলায় যেটাকে বলা হয় লিঙ্গ। জেন্ডার হচ্ছে কয় ধরনের হয়? চার ধরনের হয়। পুরুষবাচক, নারীবাচক, আর একটা হচ্ছে কমন জেন্ডার, এবং আরেকটা হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে পুরুষবাচক যেগুলা তাদেরকে বলা হয় মাস্কুলিন জেন্ডার। মাস্কুলিন জেন্ডার এক্সাম্পল কি? যেমন ম্যান, এটা মাস্কুলিন জেন্ডার। পরে কিং, এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার। আবার কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলোকে আপনি সবসময় মাস্কুলিন জেন্ডার হিসেবে বিবেচনা করবেন। যেমন দেখেন ডেথ, সান, ওয়ার, থান্ডার, এগুলো সবসময় মাস্কুলিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা বলেন তো, যে কোন একটা কান্ট্রি যদি বলা হয়, কান্ট্রিকে, কান্ট্রির জেন্ডার কি বলেন তো? এটা আপনারা পারবেন? বলেন তো, কান্ট্রির জেন্ডার কি? কান্ট্রির কান্ট্রির জেন্ডার হচ্ছে সবসময় ফেমিনিন। আমাদের জাতীয় সঙ্গীতে কি আছে? মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন, আমি নয়ন জলে ভাসি, ঠিক না? তাহলে এই যে মা, তাহলে দেশকে মা সম্বোধন করা হয়, তাহলে কান্ট্রি কিন্তু সবসময় ফিমেল হয়। তাহলে এই ধরনের কিছু শব্দ আছে যেগুলোকে মেল ফিমেল হিসেবে ঠিক করা হয়েছে। তাহলে এই যে ডেথ, সান, ওয়ার, থান্ডার, এগুলো হচ্ছে মেল, ঠিক আছে? ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার হচ্ছে স্ত্রীবাচক। এটা তো স্ত্রীবাচক আমরা নাম দেখলেই বুঝবো। এছাড়াও কিছু শব্দ আছে যেগুলোকে ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। যেমন দ্য আর্থ, দ্য মুন, পিস, মার্সি, স্প্রিং, এগুলোকে ফেমিনিন জেন্ডার ধরা হয়। আবার ধরেন কারো কোনো প্রিয় কোনো বাইক, হ্যাঁ, কোনো বা কোনো গাড়ি, হ্যাঁ, দেখবেন এদেরকেও কিন্তু ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়, ঠিক আছে? তাহলে এই যে বাস, কার, অথবা কোনোটা শিপ, এগুলোকে ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। যেমন দেখেন, দ্য টাইটানিক স্যাঙ্ক অন হার মেইডেন ভয়েজ, টাইটানিক তার প্রথম ভ্রমণেই ডুবে গিয়েছিল। দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, শি ইজ বিউটিফুল, আর্থ হচ্ছে একটা গ্রহ এবং সে খুবই সুন্দর। তাহলে এই দ্য আর্থ, দ্য মুন, কোনো কার, বাস, এগুলোকেও কিন্তু ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। এরপর আসেন কমন জেন্ডার। কমন জেন্ডার মানে হচ্ছে যেই শব্দগুলো দিয়ে নারী বা পুরুষ উভয়কেই বোঝানো হয় সেগুলি হচ্ছে কমন জেন্ডার। যেমন দেখেন চাইল্ড, চাইল্ড কি ছেলে শিশু নাকি মেয়ে শিশু, এটা বোঝার কোনো উপায় নাই। শিশু, সে হচ্ছে শিশু। ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে মেয়ে বন্ধু হতে পারে, ছেলে বন্ধু হতে পারে। অরফান, এতিম, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট নাকি মেল স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট, ঠিক আছে? প্যারেন্ট, মা হতে পারে, বাবাও হতে পারে। কাজিন, চাচাতো ভাইও হতে পারে, বোনও হতে পারে। লয়ার, ইনফ্যান্ট। তাহলে এইগুলো হচ্ছে কমন জেন্ডার। সর্বশেষ হচ্ছে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মানে হচ্ছে এগুলোর আসলে কোনো জেন্ডার নাই। যেমন ধরেন চেয়ার, পেন, ট্রি, বুক, এগুলোর আসলে কোনো জেন্ডার নেই, এগুলোকে বলা হয় নিউটার জেন্ডার। তাহলে এখন আপনার কাজ কি? আপনার কাজ হবে বই থেকে বা আমাদের প্রশ্ন ব্যাংক থেকে এই নাম্বার এবং জেন্ডারটা পড়ে ফেলা, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে মুখস্থ। ইংরেজি গ্রামারে কিছু কিছু মুখস্থ টপিক থাকে, যেমন হচ্ছে আপনার ভোকাবুলারি। যদি আমরা ভোকাবুলারি ক্লাস আপনাদেরকে নিব, ঠিক আছে, মোটামুটি আমরা আপনাদেরকে জব জব মার্কেটের উপযোগী ভোকাবুলারি যতটুকু দরকার সেটা আমরা আপনাদেরকে পড়াই দিব। ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর হইল ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, এগুলো হচ্ছে, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো হচ্ছে একদম মুখস্থ টপিক। সাথেই নাম্বার জেন্ডার, এগুলো হচ্ছে মুখস্থ। তাহলে এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ওকে, এখন আসেন আমরা আমাদের মূল যে ক্লাস, সে মূল ক্লাসে হচ্ছে যাব। নাউন। নাউনের বাংলা কি বলেন তো? নাউনের বাংলা কি? এই নাউন মানে নাম, নাউনের বাংলা কি? নাউনের বাংলা
নাম্বার এন্ড জেন্ডার একই দিনে দিলে কেমনে হবে? এখানে দেখেন, আমরা হচ্ছে যে আমরা পড়াই দিব। এখন নাম্বার জেন্ডার যদি, হ্যাঁ এরকম হইতে পারে যে ধরেন আমি আপনাদেরকে বললাম যে আজকে আপনি 20টা নাম্বার জেন্ডার পড়েন, ওগুলা এর পরের দিন আপনার পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? বা আমি বললাম যে ভোকাবুলারি আপনার আমি হচ্ছে 10টা আজকে পড়া দিলাম, আপনি পরের দিন এগুলো পড়ে আসেন, এগুলোর মধ্যে থেকে আমি ডেইলি এক্সাম নিব, এরকম হলে হইতে পারে। এখন নাম্বার জেন্ডার তো আপনাকে, এইটা তো 2টা ক্লাসে হচ্ছে আমাকে সেই টানার মতো তো সুযোগ নাই আসলে, বুঝতে পারছেন? কারণ যেহেতু এটা এখানে বোঝানোর মতো জিনিস হচ্ছে কম। যাই হোক, যেহেতু আপনি বলছেন আপনার কনসার্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা চিন্তা করব যে এটা আসলে ভাগ ভাগ করে পরীক্ষা নেওয়া যায় কিনা। আচ্ছা, ওকে। নাউন মানে হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, নাউন মানে হচ্ছে বিশেষ্য। বাংলাতে বাংলা গ্রামারের দিক থেকে হচ্ছে আপনার বিশেষ্য। আপনারা প্রথম ক্লাসে দেখেছেন না যে নাউন কিভাবে আইডেন্টিফাই করতে হয়? প্রথম 2টা ক্লাসে আপনারা এগুলো দেখেছেন না? নাউন কোন কোন জায়গায় বসে এটা দেখেছেন আপনারা? নাউন কোন কোন জায়গায় বসে? নাউন কোন কোন জায়গায় বসে বলেন তো? একটা নাউন কোন কোন জায়গায় বসতে পারে? প্রথম ক্লাসে আরফিন স্যার মনে হয় দেখিয়েছেন নাউন কোন কোন জায়গায় বসতে পারে, বলেন তো? নাউন কোন কোন জায়গায় বসে? নাউন কোন কোন জায়গায় সে বসতে পারে? ওকে, সাবজেক্ট হিসেবে আমি একটু লিখি এখানে। হ্যাঁ, নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, নাউন অবজেক্ট হিসেবে বসে, নাউন হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বসে। ওকে, নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসে। তারপর প্রেপোজিশনের পরে বসে, তার মানে অবজেক্ট অফ প্রেপোজিশন আপনারা বলতে চাচ্ছেন, যেটা অবজেক্ট অফ প্রেপোজিশন হিসেবে বসে। ডিটারমাইনারের পরে বসে। ওকে, ডিটারমাইনারের পর হচ্ছে নাউন বসে। ওকে, আর্টিকেলের পরে বসে। আর্টিকেল তো ডিটারমাইনার, একই জিনিস। পজিটিভের পরে নাউন বসে। ওকে, একজন বলেছেন যে কোন একটা পজিটিভ যদি হয় তাহলে সেটার পরে হচ্ছে নাউন বসবে। ওকে, তাহলে মোরালেস আপনারা মোটামুটি জানেন। গুড, এটা এগুলো আপনারা জানেন যে নাউন কোন কোন জায়গায় বসে, এটা আপনারা জানেন। ওকে, গুড। তাহলে আমার কাজ আসলে অনেকটাই কমে গেল। দেখেন, এইখানে যেগুলো আপনারা বলেছেন নাউন আসলে এইসব জায়গাতেই বসে। যখনই আপনি দেখবেন যে এইসব জায়গাতে কোনো শব্দ বসছে, আপনি চোখ বন্ধ করে সেগুলোকে নাউন হিসেবে মনে করতে পারেন। অ্যাকসেপ্ট সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্টে নাউন এবং প্রোনাউন দুইটাই বসতে পারে। তবে কমপ্লিমেন্ট এখানে সবসময়, কমপ্লিমেন্টটা নাউন হইতে পারে, আবার অ্যাডজেক্টিভও হয়। ডিটারমাইনারের পরে সবসময় নাউন বসে, ট্রু। পজিটিভের পরে সবসময় নাউন বসে, এটাও ট্রু। আর অবজেক্ট অফ প্রেপোজিশন, নাউন প্রেপোজিশন অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার প্রেপোজিশন অবজেক্ট হিসেবে প্রোনাউনও বসতে পারে। এখন আসেন আমরা একটু, যদি আপনারা এগুলো বলেছেন তাহলে আমরা আরেকটু সামনে আগাই যে আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউনকে কিভাবে আইডেন্টিফিকেশন করা যায়। তো প্রথমে আসেন যে সাবজেক্ট হিসেবে নাউন হয়, এটা আপনারা মোটামুটি জানেন। গতকালকে আপনার এটা, গত ক্লাসগুলোতে আপনারা এটা দেখেছেন। দেখেন এখানে বলেছে কাইন্ডনেস ইজ এ ভার্চু। তাহলে এখানে যে কাইন্ডনেস, কাইন্ডনেস হচ্ছে একটা নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি এটা হচ্ছে সাবজেক্ট পজিশনে আছে, সুতরাং এটা হচ্ছে একটা নাউন। ওকে, এরপরে নাউনটা অবজেক্ট হিসেবে বসে অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও বসে। আমি কমপ্লিমেন্টের ব্যাখ্যাতে কিন্তু আজকে যাব না। কেউ যদি কমপ্লিমেন্ট না বুঝে থাকেন সেই ব্যাখ্যা কিন্তু আমি আজকে দিব না। কারণ হচ্ছে এই ব্যাখ্যা দিতে গেলে এখন ক্লাসের আমার সময় কম পড়বে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন প্রথম যেই বাক্যটা আছে, হি ওয়ান্টস আ পেন। আমি যদি এই ওয়ান্টসকে প্রশ্ন করি যে সে কি চায়, আমি যদি তাকে প্রশ্ন করি কি চায়, তাহলে আমি উত্তর পাচ্ছি এ পেন। আপনারা দেখেছেন যে কোনো একটা ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে আপনি প্রশ্ন করেন এবং যদি কোনো উত্তর পেয়ে থাকেন, সেই উত্তরটাই হবে হচ্ছে অবজেক্ট। তাহলে এইখানে হি ওয়ান্টস এ পেন, এটা হচ্ছে এ পেন, এ পেন হচ্ছে এখানে অবজেক্ট এবং এই পেন হচ্ছে একটা নাউন। ওকে, এরপরে দেখেন উই হ্যাভ টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি। তাহলে এখানে যে শেল্টার, শেল্টারটা হচ্ছে একটা অবজেক্ট। আমরা কি নিয়েছি? আমরা একটা শেল্টার নিয়েছি, আশ্রয় নিয়েছি। দ্য টিচার প্রোভাইডেড লিটল ইন দ্য ক্লাস। এখানে বললেন তো লিটলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? দ্য টিচার প্রোভাইডেড লিটল কোন ধরনের পার্টস অফ স্পিচ? কোনটা প্রশ্ন করলে যারা যারা উত্তর পারবেন সবাই একটু কমেন্টে লেখার চেষ্টা করবেন, হ্যাঁ? তাহলে ক্লাসের এঙ্গেজমেন্টটা বাড়বে। হ্যাঁ, এই যে আমি এটাই আসলে আশা করছিলাম। আমি অ্যাডজেক্টিভ শব্দটা আশা করছিলাম আসলে, আমি অ্যাডজেক্টিভ শব্দটা আশা করছিলাম। ওকে, দেখেন এখানে বলছে প্রোভাইডেড, টিচার কি করলো? সরবরাহ করলো, ঠিক আছে?
এখন আপনি যদি এই প্রোভাইডকে প্রশ্ন করেন যে কি সরবরাহ করলো, তাহলে আপনি উত্তর পাচ্ছেন কি? উত্তর পাচ্ছেন লিটল, কম প্রোভাইড করেছে, কম, লিটল। এইখানে লিটলটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এই লিটলটা হচ্ছে এখানে নাউন। কারণ কি? কারণ এখানে লিটলটা হচ্ছে অবজেক্ট পজিশনে বসছে, অবজেক্ট হিসেবে বসছে। এখন অ্যাডজেক্টিভ যদি হইতে হয় তাহলে তাকে তো কাউকে মডিফাই করতে হবে। লিটল কি এখানে কাউকে মডিফাই করেছে? হ্যাঁ, এখন মডিফাই করতে পারতো যদি যদি হচ্ছে আপনি এই টিচারকে টিচার সমান সমান লিটল লিখতে পারতেন, তখন এটা কমপ্লিমেন্ট হয়ে যেত, কমপ্লিমেন্ট দিয়ে আপনি এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে পারতেন। কিন্তু এই লিটল কিন্তু এখানে টিচারের কমপ্লিমেন্ট নয়, তাহলে লিটলটা হচ্ছে এখানে নাউন, কারণ সে অবজেক্ট পজিশনে বসছে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, উই মেড হিম ক্যাপ্টেইন। এই ক্যাপ্টেনটা কি বলেন তো? এখানে উই মেড হিম ক্যাপ্টেইন, এটা কি হিসেবে বসছে বলেন তো? উই মেড হিম ক্যাপ্টেন কি হিসেবে বসছে? গুড, এটাও কিন্তু এখানে নাউন হিসেবে বসছে, এবং সে কিন্তু কি? সে কিন্তু কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? এই ক্যাপ্টেন, ক্যাপ্টেন বলেন তো কার কমপ্লিমেন্ট? ক্যাপ্টেন কার কমপ্লিমেন্ট বলেন তো? গুড, ক্যাপ্টেন হচ্ছে এই যে হিমের কমপ্লিমেন্ট। আপনি এখানে হিম সমান সমান ক্যাপ্টেন লিখতে পারবেন। আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, এই তাকে কে? এই যে হিম, ঠিক আছে, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। ঠিক আছে, তাহলে এইখানে এই ক্যাপ্টেন হচ্ছে নাউন এবং এই হিম হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আপনারা কিন্তু দেখেছেন যে একটা কমপ্লিমেন্ট কিন্তু নাউনও হতে পারে, একটা কমপ্লিমেন্ট কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে। ঠিক আছে, এখন কতটুকু কতটুকু প্রোভাইড করেছে? না, এখন দেখেন, এই যে প্রোভাইড, এই যে প্রোভাইড, এই প্রোভাইডটা হচ্ছে, হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন, আপনার যুক্তি ঠিক আছে, এই প্রোভাইডটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এই প্রোভাইডটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আমি কেমনে বুঝলাম এটা ট্রানজিটিভ ভার্ব? ধরেন আমি বললাম হি প্রোভাইডেড মি, সে আমাকে সরবরাহ করেছে। এখন এই প্রোভাইডের সাথে অবশ্যই আপনাকে একটা অবজেক্ট বসাইতে হবে, অবজেক্ট ছাড়া আপনি প্রোভাইডকে লিখতে পারবেন না। তাহলে এই যে কাকে প্রোভাইড করেছে? আমাকে প্রোভাইড করেছে, এখানে এখানে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রোভাইড যেহেতু ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্বের সাথে অবশ্যই আপনার একটা অবজেক্ট লাগবে। এই কারণেই আপনি লিটলকে কতটুকু দিয়ে প্রশ্ন এখানে করলে সেই প্রশ্নটা আসলে ভ্যালিড হবে না। আপনাকে প্রশ্ন করতে হবে কি প্রোভাইড করেছে। ওকে, তাহলে কমপ্লিমেন্ট কিন্তু দুই ধরনের হয়, পার্টস অফ স্পিচ হিসেবে নাউনও হতে পারে, আবার কমপ্লিমেন্টটা কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে। ঠিক আছে, যদি রি আইডেন্টিফাই করে সেক্ষেত্রে নাউন হয়, আর যদি ডেসক্রাইব করে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়। ওকে, এরপরে আসেন, ডিটারমাইনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, ডিটারমাইনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে নাউন হয়। যেমন দেখেন, আই ওয়াকড ফর আ ওয়াইল, আই ওয়াকড ফর আ ওয়াইল, এই যে এ হচ্ছে একটা ডিটারমাইনার। আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকের ক্লাসে ডিটারমাইনার আমি পড়াচ্ছি না, সুতরাং আমি এই স্লাইডটা স্কিপ করতেছি। ডিটারমাইনার হচ্ছে আগামীকালকে যেহেতু পড়াবো, তাহলে আগামীকালকে এটা দেখাই দিব। ডিটারমাইনার শব্দটাই আমি আর উচ্চারণ করব না এখানে। ওকে, অ্যাডজেক্টিভও এখানে আর দেখাবো না। এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। খেয়াল করেন, প্রেপোজিশনের পরে, কারণ নাউন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। দেখেন, শব্দটা হচ্ছে প্রিপজিশন, উচ্চারণটা হচ্ছে প্রেপোজিশন। প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে। পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে প্রেপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন অথবা হচ্ছে প্রোনাউনের পূর্বে অবস্থান। ঠিক আছে, তাইলে যখন আপনি দেখবেন যে একটা প্রেপোজিশন আছে, আপনার কাছে মনে হচ্ছে এটা প্রেপোজিশন, তাহলে আপনাকে বুঝতে হবে এই প্রেপোজিশনের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে। কারণ যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে সে প্রেপোজিশন হইতে পারবে না। যেমন ধরুন আমি যদি বলি কাম ইন, এই যে ইনটা দেখলে আমার মাথায় প্রথমেই আসে এটা একটা প্রেপোজিশন, কিন্তু দেখেন কাম ইনের পর কি কোনো কিছু আছে? নাই, তার মানে এই ইন কিন্তু এখানে প্রেপোজিশন না। এখন দেখেন, প্লিজ হ্যান্ডেল উইথ কেয়ার, এই যে উইথ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কেয়ার আছে, সুতরাং এইটা হচ্ছে নাউন, এটা হচ্ছে
নাউন। ইন হচ্ছে অ্যাডভার্ব, ইন হচ্ছে অ্যাডভার্ব। হিজ শোজ মে সিন টাইট বাট দ্য লেদার্স হ্যাজ প্লেন্টি অফ গিভ। এখানে গিভ মানে কি বলেন তো? এই গিভ মানে কি? এই গিভ মানে এখানে হচ্ছে জায়গা, গিভ মানে হচ্ছে জায়গা, ঠিক আছে? বাট দ্য লেদার হ্যাজ প্লেন্টি অফ গিভ, জায়গা আছে, অথবা এটাকে ইলাস্টিসিটিও বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে এখানে যে গিভ, গিভ হচ্ছে নাউন। নাও হি ইজ অ্যাট প্লে। প্লে শব্দটা কি? প্লে শব্দটা দেখতে হচ্ছে ভার্ব মনে হয়, বা এমনিতেও ভার্ব, কিন্তু দেখেন এইখানে এই যে অ্যাট আছে, অ্যাট হচ্ছে একটা প্রেপোজিশন, সুতরাং এই প্রেপোজিশনের পরে যেটা আসছে এটা হচ্ছে একটা নাউন। তার মানে হইলো আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হইলো আমরা সাধারণত ওয়ার্ড দেখে প্রেপোজিশন চিন্তা করি, কিন্তু সেটা আসলে ঠিক না। আপনাকে, সরি, ওয়ার্ড দেখে আমরা পার্টস অফ স্পিচ চিন্তা করি, যেটা আসলে ঠিক না। ওয়ার্ড দেখে আপনি প্রেপোজিশন বুঝতে পারবেন না, পার্টস অফ স্পিচ বুঝতে পারবেন না। পার্টস অফ স্পিচ বুঝতে হবে আপনাকে সেন্টেন্স দেখে। ধরেন আমি বললাম যে বিফ, এই বিফ মানে কি বলেন তো? বিফ মানে কি? গরু, ঠিক আছে? বিফ মানে আরেকটা শব্দ হয়, বিফ মানে আরেকটা শব্দ হয়, আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে অভিযোগ করা। বিফ মানে অভিযোগ করা, ঠিক আছে, নালিশ জানানো। এখন কেউ যদি বিফকে বলে নাউন, তারটাও সঠিক, কেউ যদি বিফ মানে বলে ভার্ব, তারটাও সঠিক। আপনি কোনোটাই, কোনোটাই আপনি ভুল ধরতে পারবেন না। আবার ধরেন এগ, এই এগ মানে কি বলেন? এগ, এগ অর্থ কি? এগ অর্থ কি বলেন? ডিম। আবার এগ অর্থ মানে উত্তেজিত করা হয়, ঠিক আছে? এগ মানে প্রভোক করা হয়, প্রভোক। তাহলে কেউ যদি বলে এগ হচ্ছে নাউন, তাইলেও সেও সঠিক। আবার কেউ যদি বলে এগ, এগ হচ্ছে ভার্ব, তাইলে সেও সঠিক। আপনি কোনোটাই ভুল ধরতে পারবেন না, ঠিক আছে? এই কারণেই হইলো কোন একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ সেটা আসলে বোঝা যাবে ওই সেন্টেন্সে সে কিভাবে কোন জায়গায় বসছে। ওকে, এখন আসেন ছোট্ট একটা, এখানে অনেকে অনেক রকমের প্রশ্ন করছেন, এইগুলো একটু ক্লিয়ার করি আমি। এক নাম্বার কথা হচ্ছে ক্লাস আর কতক্ষণ চলবে, ক্লাস আর কতক্ষণ নিবেন, এই ধরনের কোনো প্রশ্ন আমার ক্লাসে করবেন না। এটা দেখলে আমার এটা মানে গা জ্বলে আর কি, বুঝছেন? মানে কারো কারো থাকে না, কিছু কিছু জিনিস দেখলে মেজাজ খারাপ হয়, আমার এটা দেখলে খুব মেজাজ খারাপ হয়। সুতরাং এই প্রশ্ন করবেন না। যদি আপনার মনে হয় আপনার ব্যস্ততা আছে, আপনি ক্লাস থেকে চলে যাবেন, চলে গিয়ে আপনি হচ্ছে রেকর্ড দেখে নেবেন। দুই নম্বর কথা হচ্ছে ক্লাসের সাথে, আজকের ক্লাসের সাথে যায় না, এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। যেমন একজন অ্যাপোজিশন নিয়ে প্রশ্ন করেছেন, অ্যাপোজিশনের প্রশ্ন আজকে করলে হবে না, এটা আপনার গতকালকের ক্লাসে চলে গিয়েছে, সুতরাং এটা এই মুহূর্তে করা যাবে না। আমি যদি ক্লাসের শেষে সময় পাই আমি আপনাকে বুঝাই দিব। আরেকটা হচ্ছে একজন বলেছেন যে বইয়ের সাথে মিল হয় না কেন? দেখেন আমাদের স্লাইডগুলো আপনারা, আমরা সবসময় আপডেট করি, সবসময় এগুলো আপডেটের উপর রাখি, ঠিক আছে? সুতরাং বইয়ের সাথে কিছু কিছু জিনিস অমিল থাকবে, যেগুলো অমিল থাকবে সেগুলো আপনি দয়া করে বইয়ের মধ্যে খালি জায়গা আছে সেখানে নোট করে রাখবেন। ওকে, এরপর আসেন, তাহলে এটা বলেন তো এখানে রংটা কি? আচ্ছা, এটা রংটা কি দরকার নাই, এটা আপনার পারবেন, এটা নাউন, সুতরাং এখানে আমি আর সময় ব্যয় করছি না। আমরা চলে যাব হচ্ছে কাউন্টেবল এবং হচ্ছে আনকাউন্টেবল নাউনে, ঠিক আছে? ওকে, এরপর আসেন যে কিছু কিছু শব্দ আছে দেখবেন। আচ্ছা, কাউন্টেবল মানে কি? কাউন্টেবল মানে হচ্ছে গুণা যায়, ঠিক আছে? আর আনকাউন্টেবল মানে কি? মানে হচ্ছে গোনা যায় না। যেমন ধরেন অ্যাডভাইস, আমরা এমনিতে বলি যে আমাকে একটা উপদেশ দিস তো ভাই, বা আমার কিছু উপদেশ দরকার, এরকম আমরা বাংলাতে বলি, কিন্তু ইংরেজিতে অ্যাডভাইস আপনি গুনতে পারবেন না। মানে অ্যাডভাইস শব্দটাকে গোনা যায় না। গোনা যায় না মানে কি? ধরেন হচ্ছে চাল, ধরেন আমি যদি বলি রাইস, রাইস মানে কি? রাইস মানে হচ্ছে চাল। রাইস কি আপনি গুনতে পারবেন? আমরা কি বলি একটা চাল, দুইটা চাল, তিনটা চাল, এরকম করে সচরাচর আমরা রাইস গুনি না। হ্যাঁ, কেউ কেউ এরকম, ধরেন অনেকে ভার্সিটিতে র্যাগ দেয়, হ্যাঁ, র্যাগের ক্ষেত্রে এরকম যেমন আমি পার্সোনালি কাউকে র্যাগ দেই নাই, কারণ আমার কাছে এটা ভালো লাগে না, তবে আমি র্যাগের শিকার হয়েছি। তো দেখতাম যে বড় ভাইরা এই ধরনের কিছু কর্মকাণ্ড করে, যে চাল গুনতে দেয়, তারপরে হচ্ছে ম্যাচের যে কাঠি থাকে ওইটা দিয়ে হচ্ছে যে তারা ই করে, ওইটা হচ্ছে যে ওইটা দিয়ে হচ্ছে রুম মাপতে বলে, ঠিক আছে? একদম বলছে গুনা পসিবল, ঠিক আছে, আপনারে 1 কেজি চাল দিব, আপনি আমাকে গুনে দিয়েন যেখানে কয়টা চাল আছে। সাধারণত গুনা পসিবল, কিন্তু আমরা সেটা করি না, ঠিক আছে? তাহলে এই ধরনের কিছু শব্দ আছে, সেই শব্দ, আম, শব্দগুলোকে আমরা, যেগুলো আমি গুনতে পারি না সেগুলো আমরা
আনকাউন্টেবল বলি, আর যেগুলো আমরা গুনতে পারি সেগুলোকে কাউন্টেবল বলি। তো যেমন অ্যাডভাইসকে আমরা গুনতে পারি না। তারপরে অ্যাকোমোডেশন আমরা গুনতে পারি না। তারপরে ফার্নিচার বলতে কি বোঝায় আসলে? ফার্নিচার বলতে বোঝায় খাট, সোফা, টেবিল, চেয়ার, যত ধরনের আসবাবপত্র আছে সব ধরনের আসবাবপত্রকে একসাথে বলা হয় ফার্নিচার। এই কারণেই ফার্নিচার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, কারণ ফার্নিচার বলতে একটা সিঙ্গেল কোনো কিছু আসলে বোঝানো হয় না। ইনফরমেশন, তথ্যও কিন্তু গোনা যায় না। সোপ, লাক্স, সাবান, আমরা যদি বলি যে আমাকে ভাই একটা সাবান দিয়েন, আমরা দোকানে গিয়ে বলি আমাকে একটা সাবান দেন, কিন্তু আসলে এই যে সোপটা আসলে কি? সোপটা হচ্ছে একটা বিশাল কেমিক্যাল। এই কেমিক্যাল থেকে একটা ছোট্ট পোর্শন আপনাকে দেওয়া হয়েছে। ধরেন ধরেন যে সমুদ্র থেকে অথবা পুকুর থেকে আপনি 1 গ্লাস পানি তুললেন, তাহলে পুকুর থেকে আপনি 1 গ্লাস পানি তুললেন মানে কি আপনি পানি গুনতে পারতেছেন? না। ঠিক তেমনি ভাবে এই যে সোপ বা সাবান, এটা একটা কেমিক্যাল থেকে আপনি একটা ছোট্ট টুকরা আপনি নিছেন। এই কারণেই সোপও কিন্তু গোনা যায় না। সোপ বার বলতে, হ্যাঁ বারটা গোনা যেতে পারে। প্রথম এখানে যে বোঝার বিষয়টা, এইটা সবাই একটু মাথায় নেন। 1 নাম্বার, যেটা খুবই খুবই বেসিক একটা জিনিস, যেটা অনেকেই ভুল করেন বিশেষ করে ট্রান্সলেশনের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে আনকাউন্টেবল নাউনের কখনো কোনোদিন প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না। মানে কি? ধরেন আমি বললাম যে ফার্নিচার, এটাকে আপনি ফার্নিচার্স লিখতে পারবেন না, ঠিক আছে? অথবা আমি বললাম যে রাইস, এটাকে আপনি রাইসেস লিখতে পারবেন না। অথবা আমি বললাম যে অ্যাডভাইস, এটাকে আপনি অ্যাডভাইসেস লিখতে পারবেন না। তাহলে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। তাহলে হি গেভ মি অ্যাডভাইসেস, এটা হচ্ছে ভুল। হ্যাভ ইউ গট দ্য ইকুইপমেন্টস, তাহলে এটা কি? এটাও কিন্তু ভুল, কারণ ইকুইপমেন্ট বলতে অনেক রকমের ইকুইপমেন্টকে বোঝানো হয়, এই কারণে ইকুইপমেন্টও গোনা যায় না। খালেদা উইল বাই ফার্নিচার্স, ভুল, কারণ ফার্নিচার্স হয় না, ফার্নিচার হয়। তাহলে এখানে একটা আমরা জিনিস শিখলাম যে আনকাউন্টেবল নাউন অলওয়েজ অলওয়েজ সিঙ্গুলার হয়। ওকে, এরপর আসেন আরেকটা তথ্য, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ এন দি ব্যবহৃত হয় না। সচরাচর কখনো এ এন দি ব্যবহৃত হয় না। এখন আসেন যে কিন্তু এটা হচ্ছে নর্মাল একটা নিয়ম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ এন দি হয় না। কিন্তু যদি কোনো একটা সিঙ্গুলার কাউন্টেবল হয় সেক্ষেত্রে সেটার পূর্বে হচ্ছে এ এন ব্যবহৃত হতে পারে। এখানে একটা এক্সাম্পল দেখেন, আই অলওয়েজ ড্রিঙ্ক ওয়াটার ইন মাই মিল, তাহলে এখানে কিন্তু ওয়াটার্স হবে না, বা এ ওয়াটার হবে না, বা দা ওয়াটার হবে না। সু রিডস আ বুক অফ আলেকজান্ডার পোপ, তাহলে দেখেন এখানে বুকটা হচ্ছে গোনা যায়, আমরা এখানে এ বুক দিয়েছি। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আপনি সচরাচর কখনো এ বা এন এগুলো বসাইতে পারবেন না। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বেসিক হচ্ছে আনকাউন্টেবল নাউনকে, যেহেতু এটা প্লুরাল হয় না, সুতরাং এটাকে আপনি এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে পারবেন না। যেমন দ্য ফার্মার নিডেড সানশাইন টু ড্রাই দ্য সিডস, এটাকে আপনি সানশাইন্স বলতে পারবেন না, কারণ সানশাইন এটা আনকাউন্টেবল। হি বট সাম ফার্নিচার ইয়েস্টারডে, এখানে ফার্নিচার্স হবে না, ফার্নিচার হবে। তাহলে আনকাউন্টেবল নাউনকে কখনো এস বা ইএস যুক্ত করে লেখা যাবে না। আচ্ছা, এখন আসেন একটু আগে যেটা বললাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন দি যুক্ত করা যায় না, হ্যাঁ এটা ট্রু। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে দা ব্যবহৃত হতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে, কোন বিশেষ ক্ষেত্রে? যদি ওই আনকাউন্টেবল নাউনকে স্পষ্ট বা নির্দিষ্ট করে বলা হয়। ধরেন আমি বললাম যে ম্যাঙ্গো, না ম্যাঙ্গো না, ধরেন আমি বললাম এখানে আচ্ছা এখানে এক্সাম্পলটাই দিই, বললাম যে ওয়াটার, ঠিক আছে? তাহলে ওয়াটার শব্দটা আনকাউন্টেবল, কিন্তু যখন আপনি বলবেন দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি, তাইলে এখন কিন্তু পানিটা নির্দিষ্ট। পানি যদি আমি বলি এটা কোন জায়গার পানি, সমুদ্রের পানি, খালের পানি, বিলের পানি, না নদীর পানি, কোনো পানি, এটা কিন্তু নির্দিষ্ট না। কিন্তু আপনি যদি বলেন দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানিটা, তাহলে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এই পুকুর, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দা লিখতে হবে, ঠিক আছে? আই লাভ দ্য প্রুডেন্স, প্রুডেন্স এটা আনকাউন্টেবল এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আপনি যখনই বললেন
আমার পিতার প্রুডেন্স আমার কাছে পছন্দ, তাহলে এই প্রুডেন্সটা হচ্ছে আপনার পিতার, নির্দিষ্ট করে আপনি বলছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দা লিখতে হবে। তো এখন পর্যন্ত এই যতটুকু আপনারা বললাম আপনাদের সাথে, কারো কোনো বুঝার অসুবিধা আছে? কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলেন তো, যে এখন পর্যন্ত যেগুলা বললাম আপনাদেরকে কারো কোনো বুঝার অসুবিধা আছে কিনা? ওকে, ওকে, ঠিক আছে। আমি আসলে আমার সামনের একটা স্ক্রিন ছিল, সেই স্ক্রিনটা থেকে আমি হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। না, এ এন হয় না, এ এন হয় না, শুধু দা হয়, ঠিক আছে, এ এন হয় না। ওকে, ঠিক আছে। প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে দূরদর্শিতা, 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 হ্যাঁ, বিচক্ষণতা, হ্যাঁ, বিচক্ষণতা, দূরদর্শিতা, এগুলা। দা ইউজ করলে কি আনকাউন্টেবল নাউন থাকবে? না, আনকাউন্টেবল নাউনই থাকে, আনকাউন্টেবল নাউনই থাকে, তবে সেটা কমন নাউন হয়ে যায়, সেটা আমরা সামনে দেখবো, সামনে আছে, এটা নিয়ে আলোচনা আছে। ওকে, এরপরে আসেন। এখন কাউন্টেবল নাউন বুঝলাম, আনকাউন্টেবল নাউনও বুঝলাম, এটা গণনা করা যায় না। কিন্তু কথা হচ্ছে আমাদের ডে টু ডে টু ডে লাইফে আমাদের সুবিধার জন্য তো আসলে গণনা দরকার, নাহলে আমরা হিসাব করব কিভাবে? এই হিসাব করার জন্য আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করার একটা ওয়ে আছে। সেই ওয়েটা কি? ওয়েটা হচ্ছে আপনি কিছু মেজারিং ওয়ার্ডস আছে, এই মেজারিং ওয়ার্ডসগুলোকে ইউজ করে আপনি আনকাউন্টেবলকে কাউন্টেবলে পরিণত করতে পারবেন। সেই মেজারিং ওয়ার্ডগুলো কি কি? যেমন দেখেন, যেমন পিস, আইটেম, স্লাইস, বার, লোফ, ইয়ার, ক্ল্যাপ, ফ্ল্যাশ, স্পুনফুল, বিট, পেয়ার, এই হচ্ছে সেই মেজারিং ওয়ার্ড। এই মেজারিং ওয়ার্ডগুলো ইউজ করে আপনি আনকাউন্টেবলকে কাউন্টেবলে পরিণত করতে পারবেন। যেমন এক্সাম্পল দেই, যেমন দেখেন, লেট মি গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। অ্যাডভাইস আনকাউন্টেবল, কিন্তু যখন আপনি এ পিস অফ বললেন তখন এই পুরোটাই হচ্ছে কাউন্টেবল হয়ে গেল। হি এইট 6 ব্রেড, ব্রেড মানে রুটি, রুটি হচ্ছে আনকাউন্টেবল। আপনি যদি কাউন্টেবল করতে চান তাহলে আপনি বলতে পারেন এরকম, হি এইট 6 পিসেস অথবা লোভস অথবা স্লাইসেস অফ ব্রেড, ঠিক আছে। এরপরে আসেন, আই নিড, আমার প্রয়োজন, আ পিস, আন আইটেম, আ বিট অফ ইনফরমেশন। তাহলে আপনি যদি বলেন যে আমার একটা ইনফরমেশন দরকার, ঠিক আছে, আমার একটা ইনফরমেশন দরকার, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনি বলতে পারেন আ বিট অফ ইনফরমেশন। যদি এখানে যদি হইতো যে আমার দুইটা ইনফরমেশন দরকার, তাহলে আপনি কি লিখতেন? টু বিটস অফ ইনফরমেশন অথবা টু আইটেমস অফ ইনফরমেশন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে, এগুলো হচ্ছে সেই মেজারিং ওয়ার্ড। আচ্ছা, এরপরে আসেন, তাহলে এ পিস অফ দিয়ে আমরা কি কি ওয়ার্ড লিখতে পারি? যেমন এ পিস অফ ইনফরমেশন লেখা যেতে পারে, মানে এই পিস শব্দটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? অ্যাডভাইস, ব্রেড, ফার্নিচার, লাগেজ, ইকুইপমেন্ট, মিউজিক, নিউজ, টোস্ট, জুয়েলারি, সোপ, এগুলোর ক্ষেত্রে আমরা পিস অথবা, হ্যাঁ, পিস আমরা ইউজ করতে পারি। তবে এখানে কিন্তু সাবধান থাকতে হবে, ধরুন এখানে এ পিস বলছেন, যদি 2 হয় তাহলে কি হবে? পিসেস হবে। যদি 3 হয় তাহলে কি হবে? পিসেস হবে। অর্থাৎ একের বেশি যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পিসেস লিখতে হবে। আচ্ছা, কি প্রশ্ন করেছেন? আম, দেখেন, সিড যে শব্দটা আছে, এই সিড শব্দটা কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। কিছু কিছু শব্দ আছে এগুলো কনটেক্সট অনুযায়ী কাউন্টেবল হয়, আবার হচ্ছে আনকাউন্টেবল হয়, ঠিক আছে। তো ওই দিকে আমরা যাব না, যে কোন কোন শব্দ, ওই দিকে আমরা যাব না, আমরা নর্মাল যেগুলো আছে ওগুলাতেই আমরা থাকি, ঠিক আছে। ওকে, এরপরে আসেন, আরেকজন কি বলছে? স্টার, স্টার, স্টার হচ্ছে কাউন্টেবল, স্টার, স্টার হচ্ছে আপনার কাউন্টেবল, স্টার হচ্ছে গুণা যায়, ঠিক আছে। কেন আপনি আচ্ছা, দেখেন, আমরা যেগুলাকে গুনতে পারি না সেগুলো আমরা কিভাবে প্রকাশ করি? ধরেন পানি, পানি আমরা গুনতে পারি না, পানি আমরা কিভাবে প্রকাশ করি? আমরা বলি 1 লিটার, ঠিক আছে, 1 লিটার, তারপরে 2 লিটার, এভাবে আমরা এগুলোকে প্রকাশ করি। কিন্তু এই যে স্টার, স্টার কিন্তু গোনা যায়। আমরা যদি ওই যে ছোটবেলায় একটা ধাঁধা আমরা দেখতাম যে 1 থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী, ঠিক আছে, ওইরকম আমরা ওই ধাঁধার সাথে তুলনা করলে হবে না, ঠিক আছে, স্টার হচ্ছে কাউন্টেবল। আচ্ছা, এখন আসেন, তাহলে এই যে যেটা বললাম যে টু যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিসেস লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন চকোলেটের ক্ষেত্রে এ বার অফ চকোলেট, গ্রাসের ক্ষেত্রে এ ব্লেড অফ গ্রাস,
আইসের ক্ষেত্রে আ ব্লক অফ আইস, লাইটনিং এর ক্ষেত্রে আ বোল্ট অফ লাইটনিং। অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেশন লিখলে আপনি বলবেন মাচ ইনফরমেশন, দেয়ার ইজ মাচ ইনফরমেশন। মাচ শব্দটা হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে যদি অনেক বেশি কিছু বোঝানো হয় সেক্ষেত্রে হচ্ছে মাচ শব্দটা বসায়, ঠিক আছে? ওকে, বোল্ট কোনটা? এই যে এই যে বোল্ট অফ লাইটনিং, বোল্ট মানে হচ্ছে বজ্রপাত, বজ্রপাত বোঝাচ্ছে। আচ্ছা, এরপর আসেন, এগুলো মোটামুটি এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা পড়লে হচ্ছে বুঝবেন। তাহলে এখানে দেখেন, এখানে বলেন তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এ, বি, সি নাকি হচ্ছে ডি? এটা বলেন তো কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা বোল্ট বোল্ট বলতে ওই যে ওইটার ওই যে বোল্ট অফ লাইটনিং ওইটা। দেখেন বোল্ট মানেও হচ্ছে বজ্র, ঠিক আছে? ওই যে দেখবেন একটা একটা ব্র্যান্ড বের হয়েছিল, একটা মনে হয় এনার্জি ড্রিঙ্কের একটা ব্র্যান্ড বের হয়েছিল, নাম ছিল বোল্ট, ঠিক আছে? নামই ছিল বোল্ট। তো বোল্ট অফ লাইটনিং, বোল্ট শব্দটা দিয়ে জাস্ট হচ্ছে আনকাউন্টেবলটাকে কাউন্টেবল করা হয়, কিন্তু বোল্ট অর্থ বজ্র হয়, বজ্রপাত হয়। তাহলে এখানে সঠিক হবে আই নিড আ পিস অফ সোপ, ঠিক আছে? পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস, ঠিক আছে? ঠান্ডার মানে কি? ঠান্ডার মানে ঠাডা, ঠাডা। ঠান্ডার মানে হলো ঠাডা। আচ্ছা, এরপরে আসেন, ইট ইজ এ ফাইন মিউজিক, বলেন তো এটা কি সঠিক বাক্য না ভুল বাক্য? এ বার অফ সোপও হবে, কিন্তু এখানে কি বার আছে? এখানে তো বার নাই। বার থাকলে হয়তো, বার তো এখানে নাই। ভুল, গুড, এটা হচ্ছে একটা ভুল বাক্য। ওকে, এরপরে আসেন, ইট ইজ এ ফাইন পিস অফ মিউজিক, এটা হয়তো সঠিক বাক্য। কুড আই গিভ ইউ অ্যান অ্যাডভাইস, এটা কি? এটা হচ্ছে রং, ভুল বাক্য। সঠিক উত্তর হবে কুড আই গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস, আই উইল গিভ ইউ অ্যান অ্যাডভাইস, অর আই উইল গিভ ইউ এ সাজেশন। এখানে প্রথমটা হচ্ছে ভুল, তবে সাজেশন শব্দটা কিন্তু কাউন্টেবল, তাহলে এটা ঠিক আছে। আই উইল গিভ ইউ আ সাজেশন। তাহলে এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যেহেতু সে কখনো প্লুরাল হয় না, সে সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আর কাউন্টেবল নাউন সে যেহেতু সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে, সুতরাং সে ভার্ব হিসেবে সিঙ্গুলারও গ্রহণ করতে পারে, সে প্লুরাল ভার্বও গ্রহণ করতে পারে। এটা জাস্ট হচ্ছে মাথায় রাখেন, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো তখন এটা হচ্ছে কাজে লাগাবো। সাম ইম্পর্টেন্ট আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন আমরা দেখব। ওয়ার্ক এবং হচ্ছে জব, এই ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল কিন্তু জব হচ্ছে কাউন্টেবল। তারপর হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে? এই ওয়ার্কের একটা এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে যদি কোনো সাহিত্যকর্ম বোঝায়, যেমন কারো রচনাবলী, লেখা টেখা যদি বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আবার ওয়ার্কটা কাউন্টেবল হতে পারে। যেমন ওয়ার্কস অফ নজরুল আর গ্রেট, এখানে এই ওয়ার্কস বলতে নজরুলের যে লেখালেখির কাজ সেইটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? ওকে, এরপরে আসেন ইনফরমেশন এবং হচ্ছে রিপোর্ট। রিপোর্ট হচ্ছে কাউন্টেবল কিন্তু ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এইগুলো হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা মোটামুটি এগুলা পড়ে নিলেই হচ্ছে বুঝবেন। ওকে, আমরা এরপরে সামনের দিকে আগাই। যেমন এখানে অনেকের প্যাচ লাগতে পারে যে ট্রাফিক, ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, তাহলে ট্রাফিক জ্যাম কেন কাউন্টেবল? দেখেন, ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে নানা ধরনের, নানা ধরনের হচ্ছে যানবাহন বোঝায়, একটা যানবাহন বোঝায় না, নানা ধরনের যানবাহন বোঝায়। এই কারণে ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু ট্রাফিক জ্যাম এটা কাউন্টেবল এই কারণে, ধরেন আপনি এক জায়গাতে সিগন্যাল আসছে, এইখানে একটা ট্রাফিক জ্যাম। ধরেন যে বিজয় সরণিতে আপনি একটা ট্রাফিক জ্যাম আপনি ফেস করছেন, আপনি যাবেন হইলো ধরেন গুলিস্তান, বিজয় সরণিতে আপনি একটা ট্রাফিক জ্যাম আপনি পাইলেন। তারপরে শাহবাগ গিয়ে আপনি একটা ট্রাফিক জ্যাম পাইলেন। তারপরে শাহবাগের পরে ধরেন যে আপনি হচ্ছে মৎস্য ভবন ওইখানে গিয়ে একটা ট্রাফিক জ্যাম পাইলেন। তাহলে এরকম ট্রাফিক জ্যাম হচ্ছে গোনা যায় যে একটা ট্রাফিক জ্যাম, দুইটা ট্রাফিক জ্যাম, এই কারণেই ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল। পপুলেশন এবং হচ্ছে পিপল, পিপল হচ্ছে কাউন্টেবল কিন্তু পপুলেশন হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এইগুলা হচ্ছে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো পড়ে নেবেন। তবে এইখানে একটা এক্সাম্পল একটু ব্যাখ্যা করতে হবে, সেটা হইলো যে টাকা, টাকা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আচ্ছা, খুব ভালো করে খেয়াল করেন, টাকার ইংরেজি আমরা বলি মানি, ঠিক আছে? কিন্তু টাকার ইংরেজি আসলে মানি না,
মানির মিনস হচ্ছে অর্থ, মানি মিনস হচ্ছে অর্থ, ঠিক আছে? অর্থ আসলে গোনা যায় না। আমরা বলি যে মানি অর্থ টাকা, কিন্তু আসলে মানি মিনস অর্থ। এখন অর্থ সম্পদ এগুলো আপনি গুনতে পারবেন না, কিন্তু আমাদের তো গুনতে হবে। তাহলে গুনতে হবে, এই কারণে আমরা কি করেছি, আমরা বিভিন্ন একক আবিষ্কার করেছি। যেমন আমাদের বাংলাদেশে সেই এককটা হচ্ছে টাকা, ইউএসএ তে সেই এককটা হচ্ছে ডলার, ইউকে তে সেই এককটা হচ্ছে পাউন্ড, ভারতে সেই এককটা হচ্ছে রুপি, ঠিক আছে? তাইলে মানি এটা হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ডলার আছে যেটা ডলার সেটা হচ্ছে কাউন্টেবল। এখন আসেন, ধরেন এই যে ডলার, যদি $1 হয় তাহলে আপনি বলুন $1, যদি 1 পাউন্ড হয় তাহলে আপনি বলুন 1 পাউন্ড, কিন্তু যদি 10 হয় তাহলে আপনার কি বলতে হবে? $10 বলতে হবে। যদি 10 পাউন্ড হয় তাহলে 10 পাউন্ডস বলতে হবে। যদি 10 রুপি হয় তাহলে 10 রুপিস বলতে হবে। কিন্তু যদি 10 টাকা হয় সেটাকে 10 টাকাস বলা যায় না, সেটাকে 10 টাকাস বলা যায় না, ঠিক আছে? তাহলে এইখানে টাকাস হয় না, টাকা শব্দটা একই সাথে সিঙ্গুলার এবং একই সাথে প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলারেও টাকাই হয়, প্লুরালেও টাকাই হয়, টাকা কখনো টাকাস হয় না। এরপর আসেন শিপ, শিপ এগুলো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল একই রকম থাকে। এইগুলো হচ্ছে মিউজিক এবং সং, আনকাউন্টেবল, মিউজিক হচ্ছে আনকাউন্টেবল, সং হচ্ছে কাউন্টেবল। এগুলো মোটামুটি এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো পড়লে মোটামুটি আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে আমরা এতক্ষণ ধরে যেগুলা বকবক করলাম, এটা ছিল কি? এটা ছিল হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল আমরা দেখলাম, এটাও কিন্তু নাউনের একটা প্রকারভেদ ছিল। এখন আমরা আরেক ধরনের প্রকারভেদটা দেখব, যেটা সাধারণত আমাদের পরীক্ষাতেও আসছে, আমরা প্রিভিয়াস যেই প্রশ্নগুলা দেখলাম সেখানে আসছে, যে যেমন কোনটা কালেকটিভ নাউন, কোনটা হচ্ছে কমন নাউন। এখন আমরা সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে দেখব, ঠিক আছে? টিপ, টিপ হচ্ছে কাউন্টেবল, টিপ টিপ হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে? যদি অ্যাডভাইস বা হিন্ট হয় তাহলে এটা কাউন্টেবলই হয়, ঠিক আছে? কিন্তু ধরেন যে আহ, যদি আপনার হচ্ছে যে আবার টিপ মাঝে মধ্যে আবার আনকাউন্টেবল হতে পারে, তবে এইটার ইউজ খুব একটা হয় না, হ্যাঁ, মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে রেয়ার, ঠিক আছে? টিপ শব্দটা কাউন্টেবল হিসেবে বিবেচনা করা হয়, টিপও কাউন্টেবল এবং হচ্ছে সাজেশন এটাও হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে? টাকার একটা প্লুরাল এক্সাম্পল দিতাম, আরে ভাই আপনি যদি বলেন আমার 100 টাকা দরকার, আপনি যদি এটা লিখেন 100 টাকাজ, 100 টাকাজ হয় না। কিন্তু যদি আপনি বলেন $100, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে $100 লিখতে হবে। আপনি যদি মিলিয়নও দেন তাইলেও ডলার্স লিখতে হবে। কিরে ভাই, আপনি $100 লিখতে পারছেন, মিলিয়ন আপনি ডলার্স লিখতে পারবেন না, এটা কিছু হইলো? 100 যদি ডলার্স হয় তাহলে মিলিয়ন কেন ডলার্স হবে না? ডলার্সই হবে। ওকে, এরপরে আসেন, আমরা দেখবো হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন। এটা অবশ্য আমাদের ছোটবেলার পড়া। নাউন দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই ভাই এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এগুলা এরকম কোনো পরীক্ষাতে আসবে না। আনকাউন্টেবল নাউন তো প্লুরাল হয় না। আচ্ছা, আমি কি বলছি যে ডলার আনকাউন্টেবল? আমি কি বলছি ডলার আনকাউন্টেবল? আমি বলছি যে মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু যেমন ধরেন টাইম, এই টাইম কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলেন তো? টাইম, টাইম কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? টাইম, সময়, সময় কি আনকাউন্টেবল। তাইলে এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাইলে স্যার 1 ঘন্টা 2 ঘন্টা এগুলা কি? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এগুলা কি? আরো সহজ এক্সাম্পল দিই। ধরেন, ধরেন যে ওয়াটার, সমুদ্রের পানি, আপনি কি বলবেন একটা পানি, দুইটা পানি এরকম বলবেন? এখন আমাদের ডে টু ডে লাইফে এটা তো মাপতে হবে, তাহলে মাপার জন্য আমরা কি বলি? 1 বালতি পানি, 2 বালতি পানি, হ্যাঁ? তাহলে অথবা আমরা বলি 1 লিটার পানি, আমরা সেটা আয়তনে মাপি। ঠিক তেমনি ভাবে সময়কে আমরা গুনতে পারি না, অর্থ এটাকে আমরা গুনতে পারি না। এবং গুনার জন্য আমরা কিছু একক আবিষ্কার করছি, ঠিক আছে? যেমন টাইমকে মেজার করার জন্য আমরা আমাদের মতো করে কিছু জিনিস আমরা ঠিক করে নিয়েছি, যেমন সেকেন্ড, একটুক সময় হলে আমরা সেটাকে সেকেন্ড বলবো, একটুক সময় হলে সেটাকে আমরা মিনিট বলবো। তাহলে এই যে সেকেন্ড গোনা যায়, মানে আমি বলি আওয়ার, যদি আমি বলি 1 ঘন্টা 1 আওয়ার, কিন্তু যদি আমি বলি 2 আওয়ার, সেক্ষেত্রে কিন্তু বলতে হবে 2 আওয়ার্স, 2 আওয়ার্স হবে, 1 আওয়ার হয়, 2 হচ্ছে আওয়ার্স হয়, ঠিক আছে? তাহলে ইউনিট, হ্যাঁ,
ইউনিটগুলো কাউন্টেবল, ঠিক আছে, ইউনিটগুলো সবসময় কাউন্টেবল হয়। ওকে, এরপর আসেন কনক্রিট নাউন মানে কি। কনক্রিট নাউন মানে হচ্ছে যে ডিস্টেন্স আনকাউন্টেবল, হ্যাঁ ডিস্টেন্স আনকাউন্টেবল, অবশ্যই ডিস্টেন্স আনকাউন্টেবল। কাউন্টেবল নাউনের পরে ভার্বের এস বা ইয়েস হবে, হ্যাঁ অবশ্যই, সেটা তো বললাম। ওই যে আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব মানে কি, মানে হচ্ছে এস বা ইয়েস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। ওগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়বো, অসুবিধা নাই। জাস্ট আজকে যেগুলো পড়াচ্ছি সেগুলা, সেগুলোর দিকে ফোকাস করেন, ঠিক আছে। ওকে, এখন আসেন কনক্রিট নাউন কি। কনক্রিট নাউন হচ্ছে যে নাউনগুলোকে দেখা যায়, ধরা যায়, শোনা যায়, ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, এগুলোকে বলা হয় কনক্রিট নাউন, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলোকে আপনি ধরতে পারবেন না, আপনাকে সেটা অনুভব করতে হবে। যেমন ধরেন কোন একটা, ধরেন আমি বললাম যে সততা, সততা কি আপনি ধরতে পারবেন? সততা কোনো গ্রান আছে? মানে ইন্দ্রিয় দিয়ে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেটা দিয়ে আপনি আসলে অনুভব করতে পারবেন না, এটাকে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে হবে। এই ধরনের নাউনগুলোকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই যে কনক্রিট নাউন, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, এগুলোকে আবার হচ্ছে চারটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যেমন এই ভাগের মধ্যে রয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো অ্যাবস্ট্রাক্ট নাউনই। এখন আসেন আমরা হচ্ছে এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলা আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে। শুরুতে আসেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি বলেন তো? এই ম্যাটেরিয়াল অর্থ কি, এমনিতে অর্থ কি, ম্যাটেরিয়াল অর্থ কি? এখানে অনেকে অনেক প্রশ্ন করে ফেলছেন। কি প্রশ্ন করছেন এখানে দেখি তো, কি প্রশ্ন করছেন? আই নিড সাম, সাম ডলার্স হবে, সাম ডলার হয় না। কেন ডলার্স হবে এটা আগামীকালকে দেখবেন, কেন ডলার্স হয়, ঠিক আছে। তারপর কি বলছে, ডলার কাউন্টেবল বা টাকা আনকাউন্টেবল। এটা মনে হয় শুনতে একটু অড লাগে, টাকাস, টাকাস, এটা একটু কেমন অড লাগে না? অড লাগতো না যদি আগে ব্যবহার করা হইতো, এটা ব্যবহার করা হয় নাই। এখানটা তো ভাই আমি আবিষ্কার করি নাই এটা, যারা ভাষাবিদ তারা বলতে পারবে কেন টাকাস হয় না। আমরা জানি যে হয় না, হয় না মানে হয় না, ঠিক আছে। সুন্দর লাগলে আপনি বললেন, সমস্যা নেই, সুন্দর লাগলে আপনি বলবেন। আচ্ছা তাহলে দেখেন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান, হ্যাঁ, যে আমরা বলি না যে এটা কোন ম্যাটেরিয়ালে তৈরি, এইটা কোন ম্যাটেরিয়ালের, তাহলে ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান। তাহলে সহজ হিসাবে যে নাউনগুলো দিয়ে উপাদান বোঝায় সেইগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন এইটার মধ্যে কিছুটা গ্যাঞ্জাম লাগতে পারে, গ্যাঞ্জামটা লাগবে না যদি কথাটা ভালো করে খেয়াল করেন। দেখেন এক্সাম্পল গুলো কি বলছে, ম্যাটেরিয়াল নাউন ওয়াটার, গোল্ড, ডায়মন্ড, সল্ট, সুগার, এগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন? কারণ হলো আমি ধরেন একটা জুস বানাবো, জুস, তাহলে জুসটা আমি কি দিয়ে বানাবো? ওয়াটার দিয়ে বানাবো। তাহলে যদি আমি বলি জুস, তাহলে জুস হচ্ছে একটা কমন নাউন, কিন্তু ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, আপনি যদি বলেন রিং, আর রিং অফ গোল্ড, গোল্ডের রিং, আংটি, তাহলে এই যে রিং, রিং হচ্ছে কমন নাউন, কিন্তু রিং যেটা দিয়ে বানাইছে গোল্ড, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এখন আপনি যদি আমাকে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা যদি বলেন যে ভাই এই যে ওয়াটার, ওয়াটার তো হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন দিয়ে তৈরি, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন কি হবে? বা যদি বলেন গোল্ড, ভাই গোল্ডের মধ্যে তো ওখানে পরমাণু আছে, ওখানে ওখানে হচ্ছে ইলেকট্রন আছে, হ্যাঁ ওইখানে প্রোটন আছে, ওখানে নিউট্রন আছে, তাইলে ভাই কোনো উত্তর নাই। কেন উত্তর নাই? কারণ হচ্ছে ওয়াটার যে হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন দিয়ে দিয়ে তৈরি, আমরা কি নর্মালি এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে ওয়াটার বানাই? আমরা কি হাইড্রোজেন অক্সিজেন মিলে ওয়াটার বানাই? এটা প্রকৃতিতে ওয়াটার হিসেবেই থাকে, ওয়াটারকে ভাঙা যায় তারপরে হাইড্রোজেন অক্সিজেন হয়, সেটা ঠিক আছে, কিন্তু ওয়াটার তো প্রকৃতিতে ফ্রিলি পাওয়া যায়। কিন্তু জুস কি প্রকৃতিতে ফ্রিলি পাওয়া যায়? আমের জুস এটা কি এই যে মানে কোনো গাছ থেকে পড়ে? হয় না। ওয়াটার, ওয়াটার হচ্ছে পাওয়া যায়, এই কারণে ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ডায়মন্ড এটা ম্যাটেরিয়াল নাউন, সল্ট এটা ম্যাটেরিয়াল নাউন, সুগার এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন যে মাটন। তাহলে বলেন তো এই যে মাটন, এটা কি, এটা কোন ধরনের নাউন হবে মাটন? মাটন কোন ধরনের নাউন হবে মাটন? মাটন, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যদি হয় কাচ্চি, কাচ্চি, কাচ্চি কিন্তু আবার ম্যাটেরিয়াল না, কাচ্চি হবে কমন নাউন, ঠিক আছে। কমন নাউন অবশ্য আমরা যেখানে যাই নাই, কাচ্চি হবে কমন নাউন, ঠিক আছে।
এই মাটন অর্থ কি বলেন তো? মাটন অর্থ কি? মাটন অর্থ কি? মাটন, মাটন মানে কি? হুম, সবাই ভুল উত্তর করছেন, কয়েকজন ছাড়া, কয়েকজন ছাড়া সবাই ভুল উত্তর করছেন। মাটন মানে হচ্ছে ভেড়ার মাংস, বুঝছেন? আমরা এটাকে ভুল করি। খাসির মাংস হচ্ছে চেভন, চেভন মানে হচ্ছে খাসির মাংস। মাটন হচ্ছে ভেড়ার মাংস, যদি আমরা আসলে মাটন বলতে খাসির মাংসই বুঝি। যাই হোক, আমরা এরকম কিছু কমন ভুল করি। হ্যাঁ, ধরেন আরেকটা কমন ভুল আপনাদেরকে দেখাই। ধরেন ম্যাটেরিয়াল এবং এক্সট্রাক্ট নাউন আনকাউন্টেবল, কাউন্টেবল। হ্যাঁ, ম্যাটেরিয়াল এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত আনকাউন্টেবলই হয়। আচ্ছা, যেমন ধরেন ডিনার। এ ডিনার মানে কি বলেন তো? ডিনার মানে কি? ডিনার মানে কি? ডিনার, ওই যে একজন বলতেছে ল্যাম্প মানে কি? আরে ভাই, ল্যাম্প মানেই তো ভেড়া। আচ্ছা, মেষ, ল্যাম্প। আচ্ছা, ল্যাম্প মানে তো হচ্ছে ভেড়াই হয়, ঠিক আছে, ল্যাম্প মানে তো ভেড়াই, তাহলে এটা তো মাটন হবে আর কি। ডিনার মানে কি? ডিনার, হ্যাঁ, এই যে এটা একটা ভুল, বুঝছেন? ডিনার মানে হচ্ছে বেস্ট মিল অফ দ্য ডে, বেস্ট মিল অফ দ্য ডে হচ্ছে ডিনার। আপনারা এটা ডিকশনারিতে দেখেন, ঠিক আছে? ডিনার মানে হচ্ছে বেস্ট মিল অফ দ্য ডে, আপনি যেই খাবারটা দিনের সব থেকে ভালো খাবেন সেটাই হচ্ছে আপনার ডিনার, ঠিক আছে? এখন আসেন যে যদি আপনি দিনের ভালো খাবারটা সকালবেলা খান, সেটাই আপনার ডিনার। যদি দুপুরে খান, সেটাই আপনার ডিনার। যদি রাতে খান, সেটা আপনার ডিনার। এখন কথা হচ্ছে, রাতের খাবারটাকে ডিনার আমরা কেমনে এটা আসলো? এটা আসছে এইভাবে, ওই ব্রিটিশরা এখানে ছিল তো, তো ওই দেখা যেত ব্রিটিশরা ওই দিনের ভালো খাবারটা খাইতো সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় তারা খুব খুব মজ মাস্তি করতো, করে খাওয়া দাওয়া করতো, ওটা তারা ডিনার বলতো। আমরা ওইটাই শিখছি, ওটা বলি আমরা ডিনার। যেমন বিয়েতে একটা কমন উপহার আছে, বিয়ের কমন উপহার কি? ডিনার সেট। ডিনার সেটে, ডিনার সেটে কি একটা দুইটা বাটি থাকে? ডিনার সেটে অনেকগুলা বাটি থাকে। ডিনার সেটে এত বাটি কেন থাকে? যাতে করে বেশি আইটেম সার্ভ করা যায়, এই কারণে ডিনারে এতগুলা বাটি থাকে, ঠিক আছে? আচ্ছা, আবার পড়াশোনায় ফেরত আসি। একজনে বলছে যে মাটন কেন প্রপার নাউন হবে না? প্রপার নাউন কেন হবে না একটু পরে বলতেছি কেন হবে না। আচ্ছা, এখন আসেন, তাহলে মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এরপরে আসেন প্রপার নাউন। তাইলে প্রপার নাউন, সাপার মানে রাতের খাবার, ঠিক আছে, সাপার মানে রাতের খাবার। এরপরে আসেন যে প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে যে একজনের নাম, যেই নামটা আপনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন ধরেন যে আমার নাম শাহরিয়ার, আপনার নাম হচ্ছে রহিম, করিম, হ্যাঁ, সুমি, তারপরে এরপর জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ, এগুলা। যাই হোক, এই নামগুলো হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। এখন আসেন যে মাটন, এটা কেন প্রপার নাউন হবে না? ভাই, মাটনের নাম তো, এটা তো সবাই মাটন নামেই চিনে। আমিও মাটন নামে চিনি, আপনিও মাটন নামে চিনেন। এবং মাটন বলতে জগতের যত মাটন আছে সব মাটন রে বোঝানো হয়। কিন্তু আমি যদি বলি যে টম, টম কি যত জগতের যত টম আছে সব টমকে বোঝানো হয়? না। টম হচ্ছে একজন নির্দিষ্ট নির্দিষ্ট নাম আছে। হোয়াইট হাউস, হোয়াইট হাউস এটা হচ্ছে তার নির্দিষ্ট নাম, নামটা রাখা হয়েছে হোয়াইট হাউস। রোম এটা একটা নির্দিষ্ট নাম, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার, এইগুলো হইলো প্রপার নাউন, ঠিক আছে? ওকে, এখন আসেন কমন নাউন। এইটা বুঝতে অনেকের মধ্যে একটু ঝামেলা হয়। যেমন ধরেন ম্যান, আমি যদি মাটন বলি তাহলে মাটন বলতে কিন্তু, হ্যাঁ, মাটনকে আপনি কমন নাউন বলতে পারেন, কিন্তু এটা যেহেতু একটা উপাদান সেই হিসেবে ওটা ম্যাটেরিয়াল নাউন হয়েছে। কমন নাউন বলতে কি হয়? ধরেন আমি যদি বলি ডাক্তার, তাহলে ডাক্তার বলতে কি হয়? ডাক্তার বলতে জগতের সব ডক্টরকে বোঝানো হয়। বয়, বয় বলতে দুনিয়ার যত বয় আছে সব বয়কে বোঝানো হয়। এই কারণে এগুলো হচ্ছে কমন নাউন, ঠিক আছে? এবং এখানে কমন নাউনের সাথে ম্যাটেরিয়াল নাউনের একটা ভালো আহ, একটা রিলেশন আছে। রিলেশনটা কি? ধরেন আমি বললাম কাচ্চি, কাচ্চি হচ্ছে কমন নাউন, আর কাচ্চির উপাদান হচ্ছে মাটন। আর অবশ্য এটা মাটন না, এটা এটা হওয়া উচিত ছিল চেভন। তাহলে এই মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি বললাম হচ্ছে রিং, রিং মানে আংটি, আংটি জগতের সব রিংকে বোঝানো হয়। কিন্তু যদি আমি বলি গোল্ড, তাহলে গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর রিংটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে? কাচ্চি কেন প্রপার নাউন না? আরে ভাই, যদি আমি বলি যে সুলতান ডাইন্স কাচ্চি, সুলতান ডাইন এখানে প্রপার নাউন, কাচ্চি কেন প্রপার নাউন হবে? আমি যদি বলি যে আহ,
হানিফের বিরিয়ানি, হানিফ এখানে প্রপার নাউন, বিরিয়ানি তো প্রপার নাউন না। ঠিক আছে, আমি যদি বলি যে কুমিল্লার রসমালাই, কুমিল্লা এটা প্রপার নাউন, কিন্তু রসমালাই তো প্রপার নাউন না, এটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, মিট ম্যাটেরিয়াল নাউন, মিট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মিট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এরপরে আসেন অ্যাক্টর। অ্যাক্টর হচ্ছে কি? অ্যাক্টর হচ্ছে কমন নাউন, দুনিয়ার সব অ্যাক্টরকে বোঝানো হয়। তারপরে গার্লস, গার্লস বলতে দুনিয়ার সব গার্লসকে বোঝানো হয়, কিন্তু যদি গার্লসদের যে নাম আছে ইন্ডিভিজুয়াল নাম, জুলেখা, আম্বিয়া, রোকসানা, এগুলো হচ্ছে প্রপার নাউন। এই যে দেখেন এখানে একটা রিলেশন দেওয়া আছে, তো দেখেন এখানে জি না, গোল্ডকে প্রপার নাউন হিসেবে ইউজ করতে পারবো না। গোল্ডকে প্রপার নাউন হিসেবে ইউজ করতে আমরা পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে গোল্ড, আপনারা একটা সিম্পল জিনিস বুঝতেছেন না। ধরেন শিপন চন্দ্র, আপনি হচ্ছেন ছেলে, এই ছেলে শব্দটা হচ্ছে কমন নাউন, কিন্তু আপনার নাম যে শিপন চন্দ্র, এটা কি? এটা নাম নিশ্চয়ই কেউ একজন রাখছে, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। এখন গোল্ড, গোল্ডকে ধরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন? কারণ গোল্ড দিয়ে আমরা আরেকটা কিছু তৈরি করি, এই কারণে ওটাকে ম্যাটেরিয়াল নাউনে রাখা হয়েছে। ম্যাটেরিয়াল নাউন যদি না থাকতো সেক্ষেত্রে হয়তো বা এটাকে কমন নাউন বলা হইতে পারতো। ঠিক আছে, জিনিসগুলা দেখেন সবসময় হচ্ছে সিম্পল চিন্তা করবেন। হ্যাঁ, সবসময় হচ্ছে সিম্পল চিন্তা করবেন। যত সিম্পল চিন্তা করবেন তত হচ্ছে যে আপনার মাথার মধ্যে প্যাচ লাগবে না, কিন্তু যত আপনি একটু জটিল চিন্তা করবেন তখনই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে জটিলতা আরো বেড়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে এইটা, এটা পড়ে নিয়েন, এই যে কোনটা প্রপার নাউন আর হচ্ছে কোনটা কমন নাউন। যে দেখেন এই যে বলছে বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে একটা দেশের নাম, এটা হলো প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে কান্ট্রি, দেশ হচ্ছে কমন নাউন। ওকে। আচ্ছা ভাই, আপনারা আপনারা একটা জিনিস বুঝতেছেন না কেন? ধরেন আমি যদি বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি? ম্যাঙ্গো হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এখন এই ম্যাঙ্গোরে আমি নাম দিলাম হাড়িভাঙ্গা, আম্রপালি, তাহলে আম্রপালি কি হবে বলেন তো? এই আম্রপালি কি হবে বলেন? আম্রপালি কি হবে? আম্রপালি, আম্রপালি প্রপার নাউন। আমি যদি বলি ধরেন এই যে কি বলে এটাকে, ধরেন কলা, কলা মানে কলা, আমি যদি বলি এই যে ও চাপা কলা, এই চাপা হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি ধরেন যে সাগর কলা, তাহলে ওই সাগর হচ্ছে প্রপার নাউন, কিন্তু কলা তো কমন নাউন। এই বুঝতে পারছেন কিনা প্রপার নাউন আর কমন নাউন বুঝতে পারছেন কিনা? মানে থিমটা বুঝতে পারছেন কিনা? থিমটা বুঝতে পারাটা হচ্ছে মেইন। ঠিক আছে, থিমটা বুঝতে পারাটা হচ্ছে মেইন। অ্যাক্টর, অ্যাক্টর, হ্যাঁ অভিনেতা। ওই যে একজন বলতেছে যে মাটন কমন নাউন হইলে ম্যাঙ্গো কেন ইয়া না? ভাই দেখেন, মাটন যেটা, সেটা ম্যাটেরিয়াল নাউন, কারণ হচ্ছে যে যারা গ্রামার লিখছে তারা এটাকে ম্যাটেরিয়াল নাউন হিসেবে রাখছে। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে বয়, বয়, এখন যেন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন যে মানুষ, ঠিক আছে, এখন আপনি এই যারা হচ্ছে যে যারা ম্যান ইটার, হ্যাঁ, যারা ম্যান ইটার, ঠিক আছে, যারা মানুষ খায়, এখন আপনি যদি তাদের হিসেবে চিন্তা করেন যে মানুষ যেহেতু খাওয়া যায়, তাহলে মানুষটা হলো ম্যাটেরিয়াল নাউন, কারণ আমি ওটা খাইতে পারি। হ্যাঁ, যে মানুষ দিয়ে রান্না করছে বা মানুষের মাংস, ঠিক আছে, ওই হিসেবে চিন্তা করলে তো মানুষও আপনার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি ক্যানিবাল হয়, ক্যানিবাল হইলে তার কাছে তো মানুষ হবে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু মানুষ কি ম্যাটেরিয়াল নাউন? আচ্ছা, এরপরে আসেন প্লুরাল কমন নাউনের কাছে আমরা যাব। এখানে একটু ছোট্ট জিনিস, এটা হচ্ছে যে বোঝা জিনিস আছে এখানে। দেখেন একটু, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। দেখেন প্লুরাল কমন নাউন, হ্যাঁ, দেখেন এটা, এইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে একটু সবাই খেয়াল করেন, এটা এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসতে পারে। দেখেন আপনার রিচ, ঠিক আছে, রিচ, রিচ হচ্ছে কি? রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রিচ অর্থ হচ্ছে ধনী। হ্যাঁ, রিচ মানে হচ্ছে ধনী। আবার ধরেন আমি বললাম পুয়ার, পুয়ার মানে হচ্ছে গরিব, এই পুয়ারও হচ্ছে অ্যাডজেক্টিভ, রিচও হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আপনি যদি এই রিচের আগে একটা দা বসায় দেন, অথবা
পুওরের আগে আপনি যদি দা বসায় দেন তখন কি হবে, তখন এটা হয়ে গেল দা রিচ। ঠিক আছে, এটা হয়ে গেল কি দা পুওর। যদি এরকম দা রিচ হয় তখন সেটার অ্যাডজেক্টিভ থাকে না, তখন সেটা হয়ে যায় নাউন, তখন সেটা নাউন হয়ে যায়। কোন ধরনের নাউন হয়, সেটা হয় হচ্ছে কমন নাউন। ঠিক আছে, সবাই ভালো করে খেয়াল করেন, এটা এগুলো পরীক্ষাতে আসতে পারে। অ্যাডজেক্টিভের আগে যদি আপনি দা বসান তখন সেই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় নাউন। কোন ধরনের নাউন হয়, কমন নাউন হয়। এই কমন নাউনটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা হয়ে যায় প্লুরাল নাউন। যেমন দেখেন, দ্য ওয়াইজ ডু নট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলে না, জ্ঞানীরা বেশি কথা বলে না। এখন এই ওয়াইজ তো কি, ওয়াইজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু কখনোই সাবজেক্ট পজিশনে বসে না, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট পজিশনে বসে না। আপনারা বলেন তো, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট পজিশনে বসে? অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট পজিশনে বসে কিনা? আচ্ছা, তাহলে আপনাকে একটা বাক্য বলি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে স্লো কি আর স্টেডি কি বলেন তো? এখানে স্লো আর স্টেডি কি? স্লো কখনো নাউন হয় আপনি দেখছেন কখনো? স্লো কখনো নাউন হইতে দেখছেন কিনা বলেন তো? স্লোকে কখনো নাউন হইতে দেখছেন কিনা আপনি? শোনেন, এখানে হচ্ছে এই স্লো অ্যাডজেক্টিভই আসলে, এবং স্টেডিও অ্যাডজেক্টিভই। কিন্তু এইখানে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। এখানে মূলত বাক্যটা ছিল এরকম, স্লো অ্যান্ড স্টেডি ওয়ান, অথবা স্লো অ্যান্ড স্টেডি ইন্ডিভিজুয়াল উইন্স দ্য রেস। এখানে ওয়ান এবং ইন্ডিভিজুয়ালটা উজ্জ্ব আছে, এখানে দেয় নাই, এই কারণেই এখানে উইন্স হয়েছে, এখানে কিন্তু উইন না। ঠিক আছে, স্লো অ্যাডজেক্টিভই, স্টেডি অ্যাডজেক্টিভই, তবে এখানে স্লো এবং স্টেডির পর একটা ওয়ান আছে অথবা ইন্ডিভিজুয়াল আছে, যেটা এখানে দেওয়া হয় নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে দেখেন এখানে যেটা বললাম যে কোনোটা অ্যাডজেক্টিভের আগে, কোনোটা অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, কোনটা অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, তখন ওই অ্যাডজেক্টিভটার অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় একটা নাউন। কি নাউন? কমন প্লুরাল নাউন হয়ে যায়। ঠিক আছে, সিটি গোল্ড, সিটি গোল্ড। আচ্ছা দেখেন, সিটি গোল্ড নামে তো কোনো কিছু নাই আসলে, এটা তো বাংলাদেশের আবিষ্কার। সিটি গোল্ড মানুষ, এটা এটা হইলো আপনার ভুয়া জিনিস আর কি। সেই হিসেবে সিটি গোল্ডটা অবশ্যই হবে প্রপার নাউন, কারণ আমি যেটা নাম দিছি এটা একটা নকল সোনা, নকল সোনাকে আমি নাম দিচ্ছি সিটি গোল্ড, তাহলে অবশ্যই এটা প্রপার নাউন। ওকে, এরপর আসেন প্রিস্ট। প্রিস্ট কি হবে এ বলেন তো, প্রিস্ট কোন নাউন হবে? প্রিস্ট, প্রিস্ট কি হবে? গুড, প্রিস্ট হলো কমন নাউন, কারণ জগতের সবাই হচ্ছে, সব পৃষ্ঠকে বোঝানো হচ্ছে। বয়, জগতের সব বয়কে বোঝানো হচ্ছে। রিভার, তাহলে এবার বলেন, তাহলে রিভারটা কোন ধরনের নাউন হয় বলেন তো? এটা একটা পরীক্ষাতে আসছে, প্রিভিয়াস একটা পরীক্ষাতে আসছে, তাহলে রিভার কোন ধরনের নাউন? গুড, রিভার হচ্ছে কমন নাউন, কারণ রিভার বলতে দুনিয়ার সব রিভারকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন দ্য আমাজন রিভার। কিন্তু যদি বলা হয় দ্য আমাজন রিভার, তাহলে বলেন তো এটা কোন ধরনের নাউন? দ্য আমাজন রিভার, দ্য আমাজন রিভার কোন ধরনের নাউন? গুড, আমাজন রিভার হচ্ছে প্রপার নাউন, কারণ এখন আর শুধু রিভার না, এখন হচ্ছে আমাজন নদী। ঠিক আছে, ওকে। তাহলে এই যে কমন ভার্সেস ম্যাটেরিয়াল নাউন, এটা অলরেডি আমি আপনাদেরকে বলে ফেলছি। ঠিক আছে, কমন নাউন গণনা করা যায়, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান, যেগুলো হচ্ছে গণনা করা যায় না। যেমন পেপার, পেপার আপনি গুনতে পারবেন না, কিন্তু বুকটা আপনি গুনতে পারবেন। ঠিক আছে, ওয়াটার, ওয়াটার আপনি গুনতে পারবেন না, কিন্তু রিভার আপনি গুনতে পারবেন। মাটন, ভেড়ার মাংস, শিপের উপাদান। মাটন হচ্ছে শিপ বা ভেড়ার উপাদান। ঠিক আছে, এটা আপনি গুনতে পারবেন না, কিন্তু শিপ এটা আপনি গুনতে পারবেন। ওকে, তাহলে এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো পড়ে নেবেন। এরপরে আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, সমষ্টিবাচক। এই যারা যারা ক্লাস থেকে চলে যাচ্ছেন, যারা ক্লাস থেকে চলে যাচ্ছেন, আপনারা কিন্তু মিস করতেছেন। ঠিক আছে, আপনি এই সময়টা এখন কোথায় ব্যয় করবেন? এই সময়টা আপনি যদি কোনো ধরনের আহ, গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে, দেখেন আমাদের টাইম স্লটটা হচ্ছে 9টা থেকে 11টা, এই টাইমটা আপনার ক্লাসের জন্য ফিক্সড। এখন আপনি এখান থেকে বেরো কি করবেন? আপনি ফোন টিপবেন, আপনি শুয়ে থাকবেন, এছাড়া আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? কারণ এইটা তো আপনার স্লট টাইম ছিল, স্লটের টাইম ছিল। এখন আপনি যদি এখান থেকে চলে যান,
তাহলে কি হবে? তাহলে কিছু হবে না, আপনি কিছু জিনিস লস করবেন। এই যে আমার এখন লাইভ কথাটা শুনতেছেন, আপনি বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে আমি আবার রেকর্ড দেখবো, আপনি আমার রেকর্ড দেখবেন, কিন্তু এখন লাইভ ক্লাস করে পরে যদি আবার আপনি রেকর্ডটা দেখতেন তাহলে আপনার এই ক্লাসটা দুইবার করা হইতো, তার মানে আপনার রিভিশনটা হইতো। কিন্তু এখন যদি আপনি ক্লাস থেকে চলে যান আপনার রিভিশনটা হবে না। ঠিক আছে? ওকে, এখন আসেন কি বলছে এখানে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিবাচক মানে কি? ধরেন আমি বললাম যে বুক, বুক, কিন্তু যখন অনেকগুলা বুক থাকে কোনোটা জায়গায় সেটাকে আমরা বলি হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে? ধরেন আমি বললাম যে প্লেয়ার, প্লেয়ার মানে হচ্ছে কি? খেলোয়াড়। অনেকগুলা প্লেয়ার নিয়ে একটা কি তৈরি হয়? একটা টিম তৈরি হয়। ঠিক আছে? তাহলে এই যে টিম, অনেকগুলা প্লেয়ার নিয়ে একটা টিম তৈরি হয়েছে, অনেকগুলা বুক নিয়ে একটা লাইব্রেরি তৈরি হয়েছে, এগুলাই হচ্ছে কালেকটিভ নাউন বা হচ্ছে সমষ্টিবাচক শব্দ। ঠিক আছে? যেমন হচ্ছে অডিয়েন্স, একজন দিয়ে অডিয়েন্স হয় না। ঠিক আছে? আর্মি, সেনাবাহিনী, একজন দিয়ে বাহিনী হয় না। যদি আমরা বলি ওয়ান ম্যান আর্মি। ক্লাস, ক্লাস মানে হচ্ছে শ্রেণী, একজন স্টুডেন্ট দিয়ে ক্লাস হয় না। ফ্যামিলি, একজন দিয়ে পরিবার হয় না। তাহলে এগুলাই হচ্ছে সেই কালেকটিভ নাউন। এখন আসেন কিছু কালেকটিভ নাউন আমরা দেখি, যেমন কমিটি, লাইব্রেরি, ক্রাউড, জুরি, পুলিশ, ফ্যামিলি, হার্ট, এগুলো হচ্ছে সব কালেকটিভ নাউন। দ্য পুলিশ ফায়ার্ড এট দ্য মব, এই মবও কিন্তু কালেকটিভ নাউন, এবং দ্য পুলিশও কিন্তু একটা কালেকটিভ নাউন। পুলিশ, পুলিশ হচ্ছে সবসময় প্লুরাল মিন করে, হ্যাঁ, পুলিশ কিন্তু সবসময় প্লুরাল মিন করে। আর কমিটি, কমিটি অফ থ্রি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাহলে এই যে কমিটি, কমিটিও কিন্তু একটা কালেকটিভ নাউন। ওকে, এরপরে আসেন এখানে এই এন আর্মি দিয়ে কি বোঝায়, ফ্লিট দিয়ে কি বোঝায়, ক্রাউড দিয়ে কি বোঝায়, এগুলো হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে। ওকে, এখানে আরো কিছু কান্ট্রি নাউন দেওয়া আছে, যেমন ক্যাটেল, পিপল, পুলিশ, পোল্ট্রি, ভার্মিন। দেখেন কালেকটিভ নাউন মানে সমষ্টি বোঝায়। ঠিক আছে? কালেকটিভ নাউন মানে সমষ্টি বোঝায়, কিন্তু কিছু কিছু কালেকটিভ নাউন আছে সিঙ্গুলার হয়, আবার কিছু কিছু কালেকটিভ নাউন আছে প্লুরাল হয়। যেমন ধরেন আমি বললাম ক্লাস, এখানে ক্লাস বলতে অনেক স্টুডেন্ট বোঝানো হচ্ছে, কিন্তু এই ক্লাস নিজে কিন্তু সিঙ্গুলার। আপনি বলতে হবে আপনাকে এ ক্লাস, অথবা যদি দুই বলেন সেক্ষেত্রে বলতে হবে টু ক্লাসেস। ঠিক আছে? আবার ধরেন আমি বললাম কমিটি, কমিটি, এ কমিটি, কিন্তু আপনি যদি একের বেশি বলেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আপনাকে বলতে হবে টু কমিটিজ, থ্রি কমিটিজ। এই শব্দগুলো, এই যে কমিটি, এগুলো সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। ঠিক আছে? এগুলো দুইটাই হতে পারে। কিন্তু এই যে ক্যাটেল, কিছু কিছু কার্টিভ শব্দ আছে, যেমন ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার হয়, এগুলো কখনোই সিঙ্গুলার হিসেবে বসে না। যেমন ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গবাদি পশুরা মাঠে ঘাস খাচ্ছে। তাহলে এখানে ক্যাটেল কিন্তু ইজ হবে না, হবে আর। দ্য পুলিশ সবসময় প্লুরাল, দ্য পুলিশ ওয়ার হবে, ওয়াজ হবে না, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন তাহলে কি করে? এরা হচ্ছে কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, অনেকগুলা স্টুডেন্ট মিলে হয় ক্লাস। আচ্ছা, এখন আসেন যেহেতু এই যে কালেকটিভ নাউনগুলা, এই কালেকটিভ নাউনগুলোকে কিন্তু প্লুরাল কালেকটিভ নাউন করা যাবে না, মানে এস বা ইএস যুক্ত করে সাধারণত প্লুরাল কালেকটিভ নাউন হয় না। কিন্তু যদি আমরা দেখি, সবাই একটু খেয়াল করেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন আ পুলিশম্যান আলাদা হিসাব, আ পুলিশম্যান সেক্ষেত্রে সেটা তো হচ্ছে যে একজন পুলিশকে বোঝানো হচ্ছে, সেটা তো পুলিশ ম্যান, সেটা তো পুলিশ না। আমরা যদি আমরা এমনিতে বলি যে একজন পুলিশ আইছে, দুজন পুলিশ আইছে, কিন্তু ইংরেজিতে বলতে আ পুলিশ ম্যান। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন যে প্লুরাল কালেকটিভ নাউন হয় না, এই ব্যাপারটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। দেখেন একটু আগে আমরা দেখলাম না যে ক্লাস, কিন্তু যদি দুই হয় সেক্ষেত্রে হবে টু ক্লাসেস, আবার যদি থ্রি হয় সেক্ষেত্রে হবে থ্রি ক্লাসেস। ঠিক আছে? যখন কোনো কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয়, সবাই খেয়াল করেন, যখন কোনো কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয় তখন সে আর কালেকটিভ নাউন থাকে না, সে কমন নাউনে পরিণত হয়। এক্সাম্পল দেখেন, দেয়ার আর ফাইভ ক্লাসেস ইন আওয়ার স্কুল, এই যে ক্লাসেস, সে কিন্তু আর
কালেকটিভ নাউন নাই, সে হয়ে গিয়েছে কমন নাউন, সে হয়ে গিয়েছে কমন নাউন। ঠিক আছে। আবার দেখেন যদি বলা হয় যে এরকম যে দেয়ার আর সাম লাইব্রেরিজ, সাম লাইব্রেরিজ ইন আওয়ার ভিলেজ, তাহলে এই যে সাম লাইব্রেরিজ, এই লাইব্রেরিজ কিন্তু আর কালেকটিভ নাউন নাই, সে হয়ে গিয়েছে কমন নাউন। ঠিক আছে। দা হলেও সেম, দা হলেও সেম, দা হলে তো বললামই ওই যে, আচ্ছা একজন কন্টিনিউয়াস একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে একটু আগেই তো বললাম যে এই যে দা রিচ, দা রিচ যদি হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে প্লুরাল কমন নাউন। এখন একটা প্লুরালের সাথে কি ইজ হবে নাকি আর হবে, আপনারাই বলেন, প্লুরালের সাথে কি ইজ হবে নাকি আর হবে, প্লুরালের সাথে কি ইজ হবে না আর হবে, আর হবে, এ স্বাভাবিক। তাহলে দা রিচের পরে সবসময় আর হবে, ইজ হবে না। ঠিক আছে। ওকে, এরপর আসেন, তাহলে এগুলো কমন নাউন হয়ে যায়। আচ্ছা, দেখেন এই যে জুরি, জুরি হচ্ছে কালেক্টিভ নাউন, পুলিশ কালেক্টিভ নাউন, হার্ড এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন, ফ্লক কালেক্টিভ নাউন, প্যাক কালেক্টিভ নাউন, গ্যাং কালেক্টিভ নাউন, ইনফ্যান্ট্রি কালেক্টিভ নাউন, পার্লামেন্ট কালেক্টিভ নাউন, মব কালেক্টিভ নাউন, সে নো টু মব। মব আসলে কোনো কিছুই ভালো না, কিন্তু এখন আসলে বাংলাদেশে, বাংলাদেশে হচ্ছে আহ, মবের রাজত্ব চলছে, হ্যাঁ, মবের মুল্লুক, আমরা এখন মবের মুল্লুকে আছি। ওকে, তাহলে দেখেন এখানে দ্য ওয়ার্ড আর্মি, তাহলে আর্মিটা কি, আর্মিটা কি ধরনের নাউন, গুড, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, তাহলে আর্মি হচ্ছে কালেকটিভ। ওকে, তারপরে এখানে কোনটা কালেকটিভ, এখানে হচ্ছে লাইব্রেরি কালেকটিভ, এগুলো মোটামুটি ইজি আছে, ফ্লক হচ্ছে কালেকটিভ, সবশেষে আছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো কারো দোষ, গুণ, অবস্থা এগুলো দিয়ে যেই শব্দগুলো মিন করে বা যে শব্দগুলো বোঝানো হয় সেগুলোকে হচ্ছে কালেকটিভ নাউন বলা হয়। কি বলছেন এখানে, পজেসিভ প্লাস কালেকটিভ নাউন কি কমন নাউন হবে, পজেসিভ প্লাস কালেকটিভ নাউন, মাই, মাই পজেসিভ প্লাস কালেকটিভ নাউন, আমি যদি বলি যে মাই ক্লাস, না কালেকটিভ নাউন কেন হবে, এটা এটা কমন নাউন কেন হবে, এটা হচ্ছে কালেকটিভ নাউনই থাকবে। আওয়ার আর্মি, আমি যদি বলি আওয়ার আর্মি, তাহলে আর্মি তো এখানে কালেকটিভ নাউনই থাকবে, বা যদি বলি আওয়ার কমিটি বা আমাদের কমিটি, তাহলে কমিটি তো কালেকটিভ নাউনই থাকবে, কমন নাউন হবে না। ক্যাটল কিভাবে কালেক্টিভ হয়, আপনি একটু ডিকশনারিতে দেখেন ক্যাটল মানে কি, তাইলে বুঝতে পারবেন যে ক্যাটল কেন কালেক্টিভ নাউন। আর্মি কিভাবে কালেক্টিভ, ওরে ভাই, একজন দিয়ে আর্মি হয়, আর্মি মানে কি সেনাবাহিনী, তো বাহিনী কি একজন দিয়ে হয়। ওকে, এরপর আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা দেখলাম যে কোয়ালিটি, অ্যাকশন, কাজ এগুলো যদি অবস্থা বোঝায় তখন এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, যেমন মুভমেন্ট, লাফটার, অনেস্টি, ইনফ্যান্সি এগুলো সব হচ্ছে কালেক্টিভ নাউন। ঠিক আছে। লাইব্রেরি কমন নাউন কেন হবে রে ভাই, লাইব্রেরি ঠিক আছে, লাইব্রেরি দিয়ে জগতে সব লাইব্রেরি বোঝানো হয়, কিন্তু লাইব্রেরির মধ্যে কি থাকে, বই থাকে, লাইব্রেরি অনেকগুলা বই নিয়ে তারপরে লাইব্রেরি হয়, এই কারণে এটা কালেক্টিভ নাউন। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, তাহলে হোয়াট টাইপ অফ নাউন, ইনফ্যান্সি, ইনফ্যান্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, কিছু স্পেশাল রুল, এই সব এখানে খেয়াল করেন, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ রুল, এগুলো খেয়াল করেন সবাই। হুইচ পার্টস অফ স্পিচ চ্যারিটি, এখানে বলেন তো এই চ্যারিটি কোন ধরনের পার্টস অফ স্পিচ, চ্যারিটি, চ্যারিটি কোন ধরনের পার্টস অফ স্পিচ, চ্যারিটি কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, এটা বলেন, চ্যারিটি কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা বলেন, চ্যারিটি কোন ধরনের পার্টস অফ স্পিচ, গুড। তাহলে এখানে চ্যারিটি হচ্ছে নাউন, কারণ হচ্ছে দেখেন সবাই একটু খেয়াল করেন, এই চ্যারিটি শব্দটা হচ্ছে নাউন, তবে এখানে এই যে চ্যারিটি যদি বলা হয় কোন ধরনের নাউন, তাহলে চ্যারিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নর্মালি চ্যারিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। কিন্তু যদি চ্যারিটির আগে আর্টিকেল থাকে, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল থাকে, তখন সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে যায়। খেয়াল করেন ওই যে একটু আগে আপনারা দেখেছিলেন প্রুডেন্স, দ্য প্রুডেন্স অফ মাই ফাদার, প্রুডেন্স শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু প্রুডেন্সের আগে যদি আপনি দা বসায় দেন তাহলে সেটার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে।
নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এই বাইরন কোন ধরনের নাউন বলেন তো? বাইরন কোন ধরনের নাউন? দ্য নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। আচ্ছা, দেখেন, নর্মালি বাইরন হচ্ছে প্রপার নাউন। নর্মালি যদি আপনি চিন্তা করেন, এটা একটা নাম, এটা ক্যাপিটাল লেটারে আছে, সুতরাং এটা হচ্ছে একটা প্রপার নাউন। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এখন আসেন, এই যে এখানে বাইরন আমি বললাম, কিন্তু এখানে আমি কি বোঝাচ্ছি? ধরেন আমি যদি বলি যে সে আমাদের এলাকার সালমান খান, বললাম যে সে আমাদের এলাকার সালমান খান, অথবা আমি বললাম যে সে আমাদের এলাকার হিরো আলম, তাহলে আমি এখানে কি মিন করতেছি? এখানে আমি তাকে কিন্তু হিরো আলম বলতেছি না, আমি বলতেছি সে আমাদের এলাকার হিরো আলম। এই ধরনের, এইভাবে যদি আমরা বলি কোনো একজন কোনো একটা হচ্ছে নাম দিয়ে, তাহলে সেই প্রপার নাম, নাউনটা কমন নাউনে পরিণত হয়। ঠিক আছে? আবার দেখেন, আমরা বলি যে আম, ধরেন আমি বললাম যে সাকিবরা এখন আর ভালো ক্রিকেট খেলছে না। বললাম সাকিবরা এখন আর কোনো ভালো ক্রিকেট খেলছে না। সাকিব শব্দটা প্রপার নাউন, কিন্তু এই যে আমি বললাম সাকিবরা, তখন সে কিন্তু আর প্রপার নাউন নাই, তখন সে হয়ে গিয়েছে কমন নাউন। ঠিক আছে? ধরেন আমি বললাম আই আই নো দ্য লাবুস অফ আওয়ার কমিউনিটি। আই নো দ্য লাবুস অফ আওয়ার কমিউনিটি। আমি আমার কমিউনিটির লাবুদের চিনি, লাবুদের চিনি। এই যে লাবুস, এই লাবুস কিন্তু প্রপার নাউন নাই, সে হয়ে গিয়েছে কি কমন নাউন। তাহলে সহজ হিসেবে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, যখনই আপনি এই কোনো প্রপার নাউনের আগে অথবা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা দেখবেন, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে কমন নাউন। দ্য ওয়াটার অফ দিস বটল ইজ ভেরি ক্লিয়ার। তাহলে এই ওয়াটারটা কি হবে বলেন তো? এই ওয়াটারটা কি হবে? এখানে ওয়াটার, গুড, এখানে ওয়াটারও হবে হচ্ছে কমন নাউন, কমন নাউন হয়ে যাবে। তাহলে সিম্পল কথায় বলতে গেলে যেটা বলা হয়, বলা যায় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, প্রপার নাউন হোক, অথবা ম্যাটেরিয়াল নাউন হোক, এগুলোর আগে যদি দা থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে? যে কোনো ধরনের নাউনের আগে না, যে কোনো ধরনের নাউনের আগে না, এটা হচ্ছে কালেকটিভ নাউন ছাড়া। কালেকটিভ নাউনের আগে দা বসলে সেটা কিন্তু আবার কমন নাউন হয় না, সেটা কালেকটিভ নাউনই থাকে। ঠিক আছে? আমি বললাম দা আর্মি উইল কাম। দা আর্মি, আমি বললাম দা আর্মি উইল কাম, এক্ষেত্রে আর্মি কিন্তু কমন নাউন না, আর্মি কিন্তু কালেকটিভ নাউনই আছে। ঠিক আছে? ওকে, লেখেন শি ইজ আ বিউটি। এখানে বিউটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই যে এ আছে, আর্টিকেল আছে, আর্টিকেল থাকার কারণে এ বিউটি, এই যে বিউটি হয়ে গিয়েছে কমন নাউন, তাহলে এখানে বিউটি হচ্ছে কমন নাউন। তাহলে দেখেন, সাধারণত যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসালে এরা কমন নাউন হয়। তাহলে এই সিম্পল কথাটা মাথায় রাখবেন, সাধারণত যে কোনো নাউনের পূর্বে যদি আর্টিকেল বসাই তাহলে তারা হচ্ছে কমন নাউনে পরিণত হয়, এক্সেপ্ট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসালে সেটা কমন নাউনে পরিণত হবে না। ঠিক আছে? তাহলে এখানে যে দেখেন দ্য অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে এখানে কালেকটিভ নাউন। দ্য কমিটি, দ্য কমিটি হচ্ছে এখানে কালেকটিভ নাউন। তারপরে অফেন, আই অফেন থিঙ্ক অফ মাই চাইল্ডহুড। ঠিক আছে? তাহলে এখানে যে চাইল্ডহুড, চাইল্ডহুড হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে চাইল্ডহুডটা হয়ে গিয়েছে কমন নাউন। ঠিক আছে? ওকে, কালেকটিভ নাউনের আগে কোনো নাম্বার বসালে সেটার ফর্ম চেঞ্জ হয়। হ্যাঁ, যদি নাম্বার বসাই তাইলে সেটা কমন নাউন হবে, আর্টিকেল বসাইলে না। ঠিক আছে? আর্টিকেল বসাইলে না। ঠিক আছে? কি, কোনটা কেন? কোনটা কেন? এই যে এটা, 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 এটা হচ্ছে আপনার এই যে মাই চাইল্ডহুড, চাইল্ডহুডটা সাধারণত কি, চাইল্ডহুডটা সাধারণত হচ্ছে আপনার আম, এটা কি নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? এখন চাইল্ডহুডের আগে যদি আপনি এখানে একটা ডিটারমাইনার আছে, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হচ্ছে একটা ডিটারমাইনার। এইখানে এই চাইল্ডহুড, আমার চাইল্ডহুড, এটা হচ্ছে নির্দিষ্ট হয়ে গেছে আমার চাইল্ডহুড, এই কারণে এটা হচ্ছে কমন নাউন।
আচ্ছা, তাহলে এবার দেখেন হিজ ইনোসেন্স, তারপরে এই যে দা অথর, এগুলো হচ্ছে সবই কমন নাউন। তারপর দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দা ওয়ার্নিং, এখানে ওয়ার্নিংটা হচ্ছে নাউন, ইজিলি বোঝা যাচ্ছে। তারপরে এটা বলেন, এটা কি হবে? ম্যাটেরিয়াল, এটা বলেন, এটা কি হবে? আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি, ম্যাটেরিয়াল কি হবে বলেন? ম্যাটেরিয়াল কি হবে? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল হচ্ছে এখানে নাউন। ওকে, তারপরে দ্য ওয়ার্ড প্র্যাকটিস, এটা বলেন, প্র্যাকটিস কোন ধরনের পার্টস হবে? প্র্যাকটিস, প্র্যাকটিস কোন ধরনের পার্টস হবে? প্র্যাকটিস নাউন। ওকে, প্র্যাকটিস হবে নাউন, গুড। তাহলে প্র্যাকটিস হবে এখানে নাউন। দেখেন প্র্যাকটিস কিন্তু দুইটা শব্দ, একটা হচ্ছে এই প্র্যাকটিস আর আরেকটা হচ্ছে এই প্র্যাকটিস। যদি এস ই হয় সেটা হয় ভার্ব, যদি এস ই হয় তখন সেটা ভার্ব হয়, আর যদি সি ই হয় তাহলে সেটা হয় নাউন। ঠিক আছে? ওকে, এরপর আছে, এটা বলেন তো কোনটা আছে, এটা তো দেওয়াই আছে। এটা ডিটারমিনার ক্লাসে চলে যাবে। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এখানে অনেস্টি কি বলেন তো? অনেস্টি এখানে কোন ধরনের নাউন? অনেস্টি, অনেস্টি কোন ধরনের নাউন? পার্থক্য, উচ্চারণে কোনো পার্থক্য নাই, উচ্চারণ একই, কিন্তু জাস্ট ইয়া ভিন্ন, পার্টস অফ স্পিচ হিসাবে হচ্ছে ভিন্ন। ঠিক আছে? ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তারপরে, তারপরে বলেন কেমিস্ট্রি, এইটা বলেন, এইটা নিয়ে অনেকের মধ্যে প্যাচ লাগে, এটা বলেন তো এটা কোন ধরনের নাউন? কেমিস্ট্রি, যার যেটা মনে আছে ওইটাই বলেন যে কেমিস্ট্রি এখানে কোন ধরনের নাউন? কেমিস্ট্রি কোন ধরনের নাউন? অনেকেই উত্তর করছেন প্রপার, 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 প্রপার অ্যাবস্ট্রাক্ট, প্রপার অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা দেখেন কেমিস্ট্রি অর্থ কি? কেমিস্ট্রি অর্থ হচ্ছে রসায়ন। ঠিক আছে? কেমিস্ট্রি অর্থ হচ্ছে রসায়ন। আচ্ছা, এখন দেখেন এটার অর্থ হচ্ছে দুই রকমের হয়। দুই রকমের মধ্যে একটা হচ্ছে যে এইটার অর্থ রসায়ন হয়। এখন রসায়নের অর্থটা, একটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, একটা হচ্ছে সাবজেক্ট। তাইলে এইখানে হচ্ছে আপনার সাবজেক্ট যদি বোঝায় সেক্ষেত্রে এটা প্রপার নাউন হয়। আর যদি সাবজেক্ট না বোঝায়, যদি বোঝায় যে সম্পর্কের রসায়ন, সম্পর্কের রসায়ন মানে কি? সম্পর্কের রসায়ন মানে হচ্ছে, যেমন ধরেন আমি বললাম যে আমাদের দুই বন্ধুর সম্পর্কের রসায়ন খুব ভালো, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু আবার ওই রসায়নটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যেমন যেমন বললাম যে কেমিস্ট্রি বিটুইন মোশাররফ করিম অ্যান্ড জুই অসাম, তাহলে এখানে এই কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি কিন্তু প্রপার না, এই কেমিস্ট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাদের এখানে সম্পর্কের মধ্যে তাদের হচ্ছে সম্পর্কটা কেমন, সম্পর্কের রসায়ন কেমন, ঠিক আছে, সেইটা এখানে বোঝাই, এখানে বোঝানো হচ্ছে। তাহলে এই কারণে এখানে কেমিস্ট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন যদি বলা হয় এইটা যে কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে বলেন তো এই কেমিস্ট্রি কি? যদি বলি যে কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এইখানে কেমিস্ট্রি কোনটা হবে? এটা বলেন, এটা দেখি কার কোনটা মনে হচ্ছে। কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এইখানে কার কোনটা মনে হচ্ছে বলেন? আচ্ছা দেখেন, এটাকে হচ্ছে প্রপার নাউন হিসাবেও বলা যেতে পারে, এটাকে হচ্ছে প্রপার নাউন হিসেবে বলা যেতে পারে। আবার এইটাকে হচ্ছে আপনার আম, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বলা যেতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বলা যেতে পারে এই, এই হিসাবে ধরেন আমি যদি কেমিস্ট্রিকে মনে করি যে কেমিস্ট্রিটা ধরা যায় না, ছোঁয়া যায় না, যদি এরকম ভাবে আমি চিন্তা করি, এরকম ভাবে যদি আমি কল্পনা করি, সেই ক্ষেত্রে হচ্ছে, সেই ক্ষেত্রে কেমিস্ট্রিটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে মনে করা যেতে পারে। কিন্তু, কিন্তু যদি হচ্ছে যে আমি এটাকে সাবজেক্ট হিসেবে চিন্তা করি, সাবজেক্ট হিসেবে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে প্রপার নাউন হবে। এখন দেখেন কেমিস্ট্রি এখানে বড় হাতের আছে, এই যে এটা হচ্ছে বড় হাতের, এটা যদি প্রপার নাউন হয়, যদি প্রপার নাউন হয় তাইলে অবশ্যই সেটা প্রথম যে লেটারটা সেটা অবশ্যই বড় হাতের থাকবে। ঠিক আছে? সেটা অবশ্যই বড় হাতের থাকবে, তাহলে ওই হিসাবে আমরা সেটাকে প্রপার নাউন বলতে পারবো। তাহলে এইখানে কেমিস্ট্রি, যেটা এখানে কেমিস্ট্রি বই বোঝানো হচ্ছে, যেহেতু বই বোঝানো হচ্ছে, বইয়ের নাম,
তাহলে এখানে এটা হচ্ছে প্রপার নাউন, এখানে হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে। এয়ার, এয়ার কোন নাউন? বাক্যের, আচ্ছা যদি আমি এরকম বলি, দ্য নেম অফ মাই ফেভারিট সাবজেক্ট ইজ কেমিস্ট্রি, এরকম বলে কি হবে বলেন তো? যদি এরকম বলি, দ্য নেম অফ মাই ফেভারিট সাবজেক্ট ইজ কেমিস্ট্রি, তাহলে এখানে কেমিস্ট্রি কি হবে বলেন? এখানে কেমিস্ট্রি প্রপার নাউন হবে, এই তো। ঠিক আছে, তাহলে এইখানে কেমিস্ট্রিটা হচ্ছে প্রপার নাউন হবে। আচ্ছা, তাহলে এটা আমরা গেল, এটা বুঝলাম। তাহলে দ্য ওয়ার্ড আমেরিকান, এটা বলেন তো, এটা উত্তর কি হবে? 1 2 3 4। দ্য ওয়ার্ড আমেরিকান এটা কি হবে? আচ্ছা, একজন খালি প্রশ্ন করতেছেন যে এয়ার কোন ধরনের নাউন হবে। আচ্ছা, ওয়াটার যদি ম্যাটেরিয়াল হয় তাহলে এয়ার কি হবে বলেন তো? ওয়াটার যদি ম্যাটেরিয়াল হয় তাহলে এয়ার কি হবে? এয়ারও ম্যাটেরিয়াল নাউন, এয়ারও ম্যাটেরিয়াল নাউন হবে, স্বাভাবিক। তাহলে দেখেন আমেরিকান, এই আমেরিকান শব্দটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আচ্ছা, এয়ার ধরা যায় না বুঝলাম, এয়ার, এয়ার দেখাও যায় না তাও বুঝলাম, বা এয়ার তো পরিমাপ করা যায় নাকি? এখন আমি বললাম যে ভালোবাসা, ভালোবাসা মাপা যায়? আপনি যে কি দোকানে যে বলতে পারবেন যে আমাকে 1 কেজি 1 কেজি ভালোবাসা দাও, অথবা অবশ্য হচ্ছে শাকিব খানের গান যদি আপনি শোনেন যে 1 বিন্দু ভালোবাসা দাও, আমি 1 সিন্ধু হৃদয় দিব, সেটা অন্য হিসাব। কিন্তু আপনি এর কথা চিন্তা করতেছেন, এর তো আমরা মাপতে পারি রে ভাই। আপনি, আমরা এয়ার কি করি? এয়ার তো আমরা আয়তন মাপি না। এই যে গ্যাস, গ্যাসও তো এক ধরনের এয়ার, ঠিক না? তাহলে এয়ার অ্যাবস্ট্রাক্ট না, এয়ার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, অনুভব করা যায়, হ্যাঁ, অনুভব করা যায়। ওকে, তাহলে দেখেন আমেরিকান এই শব্দটা নাউনও হইতে পারে, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা দুইটাই হতে পারে। যেমন ধরেন আমি যদি বলি দ্য আমেরিকান পিপল, আমি যদি বলি দ্য আমেরিকান পিপল, আমেরিকান পিপল, তাহলে এখানে আমেরিকান কি? তাহলে আমেরিকান কি? আমেরিকান হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি আমি বলি হি ইজ অ্যান আমেরিকান, হি ইজ অ্যান আমেরিকান, বা এই যে একজন লিখেছেন আমেরিকান আর স্যাভেজ, তাহলে এখানে আমেরিকান হচ্ছে নাউন। ঠিক আছে, আমেরিকান আর স্যাভেজ, এখানে হচ্ছে স্যাভেজেস হবে আসলে, তাহলে এটা হবে নাউন। ওকে, এই যে আরেকজন আসছে, দুইটাই থাকলে কোনটা হবে? আচ্ছা দেখেন, একটা কমন প্রশ্নের উত্তর দেই। মাঝে মধ্যে পিএসসি অথবা যে কোনো চাকরির যারা পরীক্ষা নেয় সেই কর্তৃপক্ষগুলো দুইটা অপশনে দুইটা উত্তর দিয়ে দেয়, এটা একটা দুইটা প্রশ্নে হয়। এরকম যদি একটা দুইটা প্রশ্নে দুইটা উত্তর থাকে, আপনারা কি করবেন বলেন তো? আপনার সিদ্ধান্ত কি, আপনি কি করবেন? আপনারা কি করবেন বলেন তো? আপনারা কি করতে চান? এক্স্যাক্টলি, স্কিপ করবেন, এটাই উত্তর। আপনি দাগাবেন না, আপনি না দাগে চলে আসবেন। কিন্তু এখন যদি আপনার কাছে আপনার হাত নিষ্পিস করে যে না আমার এটা দাগাইতেই হবে, আপনি আল্লাহর নাম নিয়ে দাগায় ফেলবেন, যেটা হয় হইলে হবে আর না হইলে ভুল। ঠিক আছে, কারণ কেউ জানে না কোনটা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে ইউ হ্যাভ নো রাইট, আচ্ছা এটা রাইট হচ্ছে যে ডিটারমাইনে চলে আসবে। তারপরে হচ্ছে আই হ্যাড এ টক উইথ হিম, এখানে এ এ টক, এগুলো হচ্ছে এখানে এ টক, টক হচ্ছে নাউন। ওকে, ঠিক আছে। আজকে কি আপনার প্রোনাউন পড়বেন? আজকে প্রোনাউন পড়বেন কিনা? কারণ নাউন পড়ার দিকেই তো 10:53 বাজায় ফেলছি। আজকে যদি প্রোনাউন না পড়েন তাইলে হচ্ছে, নাউন কয় বড়, তাহলে প্রোনাউন কয় বড় বলেন তো? প্রোনাউন কয় বড়াবো? আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে তো অসুবিধা নাই, নেক্সট ডে দিয়ে পড়াবো, অসুবিধা নাই। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে খুব বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে খুব বেশিক্ষণ সময় লাগবে না, ওইখানেই হচ্ছে আপনার প্রোনাউনটা অ্যাড করে দিবে। আচ্ছা ঠিক আছে।